philosophy of museum and actively engage in academic research and mentoring. Sir, please come on dance and engage us with the valuable research. We are having Professor Deepayan Pattanayak sir as chairperson for this session. ICPR funded the Alcala Chopra posting and the Nazar. Shishagiri Alcala Chopra. Our again is a production. আমি আলোচনা চক্রে পেশ করলাম সেই বিষয়ে একটা কথা বলবো যে কেন পোস্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ফিলোসফি ও আইসিপিআর কেন এই বিষয়ে আমাদের সেমিনার করার জন্য বলছেন স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যে ভারতীয় দর্শন আমরা দেখেছি সেখানে ন্যায় বৈশিষ্ট্যিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত সকল বৌদ্ধ জৈন চারবাক এই পরম্পরায় আমরা দর্শন চর্চায় নিবিষ্ট ছিলাম। যারা আমরা দর্শন চর্চা করি আমরা জানি যে বিষয়টা হচ্ছে সিস্টেমেটিক ফিলোসফি সম্প্রদায় গড়ে উঠেছে এবং সম্প্রদায়ের মধ্যে যে বিভিন্ন পরম্পরা সেগুলো বিকাশ লাভ করছে কালান্তরে। স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম 1947 পরবর্তী পর্যায়ে স্বরদর্শন আর রাষ্ট্রের দর্শন তার যে পরম্পরা বাদী ন্যায় দেশ দর্শন পরীক্ষা এর থেকে বেরিয়ে গিয়ে কিছু অভিনব বৈশিষ্ট্য ভারতীয় দার্শনিকদের মধ্যে দেখা দিতে শুরু করবে। ঠিক সময়কালটা তো ওভাবে ধরা যায় না, 10 বছর আগে পরে যে পরম্পরা যে ধারা সেটা আমরা 1947 থেকে মোটামুটি দেখতে শুরু করলাম বা তার আগে শতকেও আমরা দেখেছি। দেশ লক্ষণ পরীক্ষা সূত্র রাষ্ট্র বার্ষিক এই যে আলোচনার পদ্ধতি সেখান থেকে বেরিয়ে এসে স্বতন্ত্রভাবে দর্শনগুলিকে দেখবার মনীষা, দর্শনগুলিকে দেখবার যে প্রয়াস, যেটা আমার আগে
বক্তা শ্রদ্ধ বলছিল যে দর্শনগুলির মধ্যে যদি কনসিস্টেন্স থাকে তাহলে সব দর্শনই সত্য। তাহলে তখন এগুলো করতে শিখেছে। কিন্তু কোন সময় 1911 থেকে 1980 সময়টা খেয়াল করবে। এই সময়ের মধ্যে তার বাবার যে দেখানোর পর তার সেই পদাঙ্ক অনুসরণ করে তিনি দেখাচ্ছেন এবং সেটা কিন্তু বৈদান্তিক যে পরম্পরা সম্পূর্ণরূপে তিনি অনুসরণ করছেন। তিনি অনেকাংশের শব্দের নাস্তিক সম্প্রদায় অর্থাৎ তিনি নাস্তিক সম্প্রদায়ের বিষয়ে আলোচনা করছেন। মেথডোলজি একজনের অ্যাপ্লাই করছে অন্যজনের। অদ্ভুত একটি চরিত্র ভারতীয় দর্শনের মধ্যে আমরা লক্ষ্য করতে শুরু করব। আমি কেন এতগুলো কথা বলছি? আমার বিষয়টা ভারী চমৎকার এবং আমি কল্পনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো যে কালিদাস ভট্টাচার্যের দর্শন করার পরে, আলোচনা শোনার পরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি আরো বেশি পরিষ্কৃত হবে এবং আমার বোঝাতে এবং উদাহরণ দিয়ে আমার বিষয়টা হচ্ছে এমন একজন দার্শনিক, সেই স্বাধীনতা দার্শনিককে নিয়ে যার গবেষণা প্রবন্ধ ছিল দর্শন কি, দর্শনের প্রকৃতি। উনি 1951 সালে নাম বলছি দিল্লি বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণাপত্র জমা দেন, নেচার অফ ফিলসফি, দর্শনের প্রকৃতি। ওই প্রবন্ধটি, ওই গবেষণা প্রবন্ধটি পরবর্তীকালে 1955 নেচার অফ ফিলসফি নামে প্রকাশ করা। এই ব্যক্তিত্বটি হলেন দয়াল কৃষ্ণ। খুব বেশি দিন আগে না, 1924 জন্ম ওনার প্রয়াণ জীবনের সাথে। এই শতাব্দী জুড়ে তার কার্যপ্রবাহ এই শতাব্দীতে তিনি ছিলেন। কি বলছেন কথাগুলো শুনে কিছু আমরা শব্দ আছে, এই শব্দগুলো মনে হবে খুব লোডেড টার্ম, ভারী শব্দ। তার আসলে ছিল প্রথমে apparently negative. It's also an apparently never-ending process. Philosophy conversation. And philosophy simultaneously use like conceptual confusion. যত রকমের philosophical confusion, যত রকমের conceptual confusion গুলো আছে সেগুলো ডিল করে philosophy। তাহলে আমরা বলতে পারি উনি বলছেন philosophy is a state of conceptual confusion, never-ending process. যখন এই প্রসেসটা মনে হচ্ছে শেষ হয়ে যাবে, যে আমি স্যাটিসফাইড, একটা কনসেপ্টকে নিয়ে যখন আমি চর্চা করছি, আলোচনা করছি, আলোচনার পদ্ধতি আর্গুমেন্টেশন, নিজের মনের মধ্যে এই আর্গুমেন্টটা চলছে, আমি কারোর সাথে আর্গুমেন্ট করছি। এটি উনি বলছেন ফিলোসফাইজেশন, ফিলোসফাইজেশন করছি, তার রেজাল্ট হচ্ছে ফিলোসফি। এই ফিলোসফি যখন আমি পাচ্ছি, আমি তখন স্যাটিসফ্যাকশন আমার আসছে, স্যাটিসফাইড হচ্ছি, তখন দর্শনের আর কোনো অস্তিত্ব থাকছে না। আগের সেশনে আলোচনা হচ্ছিল যে দর্শনের কি ভূমিকা আছে, ধর্মের কি ভূমিকা, ত্যাগ না ভোগ। কেউ বলছেন ত্যাগ করতে হবে, কেউ ভোগ করতে হবে, সবকে গুলিয়ে ফেলবে। সবই ঠিক, যে ত্যাগ বলছে তার পরম্পরায় যে কনসিস্টেন্ট,
যে ভোগ করতে বলছে তারও পালন করে সে কনসিস্টেন্সিটা তো রয়েছে, মিউচুয়ালি তারা এই অবস্থায় দয়াকৃষ্ণ বলছেন ফিলোসফারের কাজ হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন কাঁটা দিয়ে কাঁটা তুলে দূরেই ফেলে দাও। পথ চলতে গেছে, পায়ের কাঁটা বিঁধেছে, আরেকটি কাঁটা নিয়ে এসে কাঁটাকে তুল হিসেবে ব্যবহার করে তোমার যে ক্ষতি করেছে, অসুবিধে হচ্ছে, তাহলে একজন দার্শনিকের কি অ্যাটিটিউড হওয়া উচিত? তিনি সবসময় ভাবছেন, দ্বন্দ্ব নিয়ে সবসময় ভাবছেন, কিন্তু যখন সেই দ্বন্দ্বের অবসান ঘটল তখন দর্শনটাও আপনার কাছে, দর্শনের অবস্থানটা কৃষ্ণ বলছেন টুল, টুল ফর ক্লারিফিকেশন। যে কনসেপচুয়াল কনফিউশন গুলো আমার মধ্যে তৈরি হয়েছে, একজন দার্শনিক সেই কনফিউশন শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, শোনা যাচ্ছে না। মিউট হয়ে গেছে কোনো কারণে। বিচার যতক্ষণ পর্যন্ত সংশয় আছে, জিজ্ঞাসা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার মধ্যে অসন্তুষ্ট, কিঞ্চিত জ্ঞাতে কিঞ্চিত অজ্ঞাতে কিঞ্চিত জিজ্ঞাসা। জিজ্ঞাসা কখন হবে? কিছু জানি, আবার কিছু আমার মধ্যে সংশয় আছে, তখন আমার মধ্যে জিজ্ঞাসা হবে, তারপরে তত্ত্বের আলোচনা। সংশয় হচ্ছে বিচারের পূর্বাঙ্গ এবং নিশ্চয় হচ্ছে বিচারের উত্তরাঙ্গ। নিশ্চয় হয়ে গেল, বিচারের দরকার নেই, ফিলোসফির দরকার নেই। তাহলে ফিলোসফারের টেম্পারমেন্ট হচ্ছে যে সে সর্বদাই তত্ত্ব নিয়ে সংশয়ী, সে সর্বদা তত্ত্ব নিয়ে সংশয়। যতক্ষণ পর্যন্ত তার সংশয় আছে, দর্শন তার কাছে বেঁচে আছে। সংশয় নেই, দর্শন নেই। একদমই টার্মিনোলজি যেটা ফিলোসফিতে কৃষ্ণ বলছে। খুব ইন্টারেস্টিং। এখন প্রশ্ন হচ্ছে বিচারের পদ্ধতি। বিচারের কথা, বিচারের পদ্ধতি এগুলো আমরা অনেক সময় পিএইচডি মেথোডোলজিতে পড়ি, তখন খুব এজোভাবে আমরা মেথোডোলজি বলি যে এই রিসার্চ এথিক্স অ্যাসেট মধ্যে হচ্ছে মেথোডোলজি কোয়ালিটেটিভ, কিন্তু ওর পার্সপেক্টিভ নেই। মেথোডোলজি উনি বলছেন কগনিটিভ par excellence, বৌদ্ধিক চর্চার উৎকৃষ্টতম স্তরে আমরা দর্শন চর্চা, কগনিটিভ par excellence। ওর টার্মিনোলজি গুলো আমি আপনাদের সামনে
মেনশন করতে চাইছি। তার হচ্ছে সেলফ কনসিয়াসনেস রিফ্লেকশন। এই যে কগনিটিভ পার এক্সেলেন্স, এই কগনিটিভ পার এক্সেলেন্সের যখন আমি এই পর্যায়ে এসে দর্শন চর্চা করবো, সেটা হচ্ছে সেলফ কনসিয়াসনেস রিফ্লেকশন। সেলফ কনসিয়াসনেস যেখানে সাবজেক্ট অবজেক্ট এই ডাইকোটমিটা থাকছে না। সাবজেক্ট অবজেক্ট ডাইকোটমিটা যখন থাকছে না, তখন সেটা সম্পূর্ণ আত্মকেন্দ্রিক। কিভাবে ব্যাপারটাকে আমি সহজে বুঝাবো? আমি পথে যাচ্ছি, পথ সম্পর্কে আমার কিছু বলতে পারবো, তুমি কোন পথ দিয়ে যাচ্ছ, তাহলে বিষয় হচ্ছে পথ। আমি আলোচনা করছি, আমি বিষয়ী। সাবজেক্ট পথ, আমি হচ্ছি বিষয়ী। অবজেক্ট পথ, আমি হচ্ছি সাবজেক্ট বিষয়ী। তাহলে বিষয় বিষয়ী সম্পর্ক সমস্ত আমাদের জ্ঞানের মধ্যে আছে, যেখানে পথ হচ্ছে অবজেক্ট আর আমি আলোচনা করছি আমি বিষয়ী। কিন্তু উনি বলছেন যখন ফিলসফি কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, তখন এই সাবজেক্ট অবজেক্ট এই ডাইকোটমি কিভাবে আরেকটি শব্দ বলছেন রিফ্লেকশন। এই রিফ্লেকশন সম্পর্কে ওনার নিজের উক্তি হচ্ছে, reflection suggests that philosophy is an ongoing dialogue, not a closed system of fixed doctrine. Not a closed system of fixed doctrine. যখন আমি বেদান্ত নিয়ে চর্চা করছি, তখন কেবল বেদান্তের মধ্যেই আমি নিবিষ্ট থাকছি। ন্যায় যখন করছি, তখন ন্যায়ের মধ্যেই আমি নিবিষ্ট থাকছি। এই ব্যবস্থা থেকে উনি বেরিয়ে আসার কথা বলছেন। সামগ্রিকভাবে বিষয়টাকে করতে চেষ্টা করছেন এবং সেটা নিজের মধ্যে সেলফ কনসিয়াসনেস, নিজের যে চেতনা, আত্ম উপলব্ধির মধ্যে এই দর্শনকে সামগ্রিকভাবে করবার চেষ্টা। এখানে কোনো ডাইকোটমি বিষয় নেই। তোমার অনুভব, জীবনের অভিজ্ঞতা এবং দর্শনের যুক্তি, এই বিষয়গুলো আমাকে সামগ্রিকভাবে দর্শনের চেতনাকে উন্মেষ, আমার দর্শন বোধকে উন্মেষ। তখনই উনি বলছেন যে দর্শনের যে তত্ত্বগত সমস্যা, তার নিষ্পত্তি সম্ভব। যে সমস্যার সমাধান এখনো হয়ে ওঠে, যে বিষয়গুলো আমাদের ভাবা, আমাদের মনে প্রশ্ন তৈরি করে, সেই বিষয়গুলি একান্ত সমাধান যদি করবার দিকে আমরা সচেষ্ট হই, তাহলে সামগ্রিকতার সাথে আমাদের বিষয়গুলিকে ভাবতে হবে। দর্শনের মধ্যে সবিরোধিতা নেই মানে তার মীমাংসা হয়ে গেল, এই প্রসঙ্গে তিনি তার বিরোধী মত পোষণ করছেন। এবার বলছে কনসেপচুয়ালিটি অফ কনসেপ্টস। কনসেপচুয়ালিটি অফ কনসেপ্টস, এটা তার দর্শনের খুব বড় জায়গা জুড়ে আছে। কনসেপ্টটা তো আমরা বুঝলাম। কনসেপচুয়ালিটি মানে হচ্ছে ঠিক এক, ধরো আমি ধর্মিক বিষয়ে আলোচনা করতে চাইছি। একজন পদার্থবিদ্যার অধ্যাপক বললেন ধর্মের বিষয় জানতে চাইছেন। তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন যা ধারণ করে থাকে। তিনি বলছেন ধর্মের যে কনসেপ্ট, তার যদি কনসেপচুয়ালিটি আমাকে বুঝতে হয়, তাহলে কর্মবাদ, জন্মান্তরবাদ, অন্য ধর্মের যে ধর্মের ধারণা, মানে কর্মবাদ, জন্মান্তরবাদ তো সমস্ত ধর্ম আছে।
কিন্তু সমস্ত ধর্মের যে ধর্ম সম্পর্কে সামগ্রিক মনোভাব, সেখান থেকে উঠে আসবে ধর্ম সম্পর্কে কনসেপচুয়ালিটি। সেখানে সেই যে ধারণার আমাদের মধ্যে বোধ তৈরি করবে, তার যে রিফ্লেকশন, সেখান থেকে ধর্মের যে বিরোধ তার মীমাংসা সম্ভব। তিনি বারবার এমফাসাইজ করছেন, বারবার বোঝানোর চেষ্টা করছেন যে সেলফ কনসিয়াসনেস আর রিফ্লেকশনের কথা, যে আত্ম অনুভব এবং আত্ম অনুভবের মধ্যে দিয়ে তার যে পরিপূর্ণতা, তার যে ব্যাপ্তি, সেই বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করছে। আরেকটা বিষয় আমি এখানে বলবার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে তিনি যদি বলেন আত্মরাটাই আত্মকেন্দ্রিক হবে, সেলফ কনসিয়াসনেস রিফ্লেকশনের মধ্যে দিয়ে ফিলসফি এগোবে, তাহলে আর্গুমেন্টেশন কি হবে না? একে অপরের সঙ্গে ডায়লগ কি হবে না? সেলফ ডায়লগ, নিজের মনের মধ্যে আমরা আলোচনা করবো, নিজের মনের মধ্যে চর্চা করবো, বুঝছেন না? দর্শন তাকে আলোচনার মধ্যে দিয়েই হতে হবে। শুধু নিজের মধ্যে থাকলে সেটা ডগম্যাটিক হয়ে গেল, সেটা রিলিজিয়ান হয়ে গেল। যেটা আমি বলছি সেটাই ঠিক, যেটা আমি ভাবছি সেটাই ঠিক, কিন্তু আমার ভাবনার মধ্যেও ত্রুটি থাকতে পারে। আমার সাথে স্যারের আলোচনা প্রয়োজন, আমার ছাত্রদের সঙ্গে আলোচনা প্রয়োজন, তবে না একটা সামগ্রিক অবস্থানে আমি আসতে পারবো। ওকে, এই প্রশ্ন করা হয়, উনি নিজেও এই প্রশ্ন নিজে থেকে বলেন। উনি বলেন যে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ একটা অবশ্যই দর্শনে রয়েছে, কিন্তু সেটাকে উনি একদম পয়েন্ট করে দিচ্ছেন রেফারিং টুল হিসেবে, যে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিয়ার রেফারিং টুল, যা আমাকে কোন বিষয়কে বোঝাতে সাহায্য করে। তুমি ভাষার গভীরে প্রবেশ করে গিয়ে তুমি যদি দর্শনকে বুঝতে চেষ্টা করো, উত্তর সমাসের মধ্যে গিয়ে গিয়ে তুমি যদি দর্শনকে বোঝবার চেষ্টা করো, তাহলে তুমি পথভ্রষ্ট হবে। তোমাকে ভাষা তো আছে তোমার ভেহিকেল অফ থট হিসেবে, তোমার চিন্তার বাহন হিসেবে ভাষাকে ব্যবহার করো, রেফারিং টুল হিসেবে ভাষাকে ব্যবহার করো, কিন্তু ভাষা কখনোই বোধের জায়গায় কোনো ব্যক্তি যেতে পারে। ভাষাকে আশ্রয় করে বোধ একজন ব্যক্তি থেকে অপরজনের কাছে প্রবেশ করে, কিন্তু সেই ভাষা বোধের জায়গায় যেতে পারে না। আমরা যদি পুরো বিষয়টাকে সামাল করার চেষ্টা করি, তাহলে তিনটা পয়েন্ট আমাদের সামনে আসে। একটা হচ্ছে নেচার অফ ফিলোসফি as a science of awareness, and what is self consciousness is bana nature of awareness, চেতনা, আত্মচেতনা। দ্বিতীয়ত subject matter or field of philosophy as cognitive being of theoretical performance. Cognitive activity, awareness and cognitive attitudes. The method of philosophy has conceptual analysis. Method of philosophy has conceptual analysis. The বিষয় philosophy বিষয় হচ্ছে concept, and method হচ্ছে conceptual analysis through argument. Through argument. Four, the aim of philosophy as the removal of
conceptual confusion. Remove a lot conceptual confusions. Concerned with the conceptuality of concepts for reality, wisdom, and rational satisfaction. কেন আমরা কনসেপচুয়াল কনফিউশনকে দূর করতে চাই? মানুষ কেন দর্শনের প্রতি আগ্রহী হবে? দর্শন শাস্ত্র ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা পড়তে চাইছে, তার অর্থনৈতিক একটা কারণ আছে, কিন্তু যুগ যুগ ধরে রয়েছে। মানুষ দর্শন চর্চার থেকে নিজেদের আগ্রহী করে তুলেছে, তার কারণ কি? তার কারণ কি শুধু রেশনাল স্যাটিসফ্যাকশন? ওয়েস্টার্ন ফিলসফিতে রেশনাল স্যাটিসফ্যাকশন ইন্ডিয়ান ফিলসফিতে উইজডম conceptual clarity. Conceptual clarity বা ধারণার আমাদের পরিশীলিত করতে হবে। কেন? কারণ যে কনসেপ্ট গুলো নিয়ে আমরা আপিল করছি, আলোচনা করছি, তা আমাদেরকে মোক্ষের দরবারে পৌঁছে দিতে পারে, যেখানে আর দর্শনের অবকাশ নেই। শ্রীরামকৃষ্ণের ভাষায় আবার আমি বলছি, কাঁটা দিয়ে কাঁটা তুলে ফেলে। কাঁটা দিয়ে কাঁটা তুলে দুটো কাঁটাকে আমি সঞ্চয় করি, খুব সুন্দর ভাবে দয়াকৃষ্ণ বিষয়টিকে উত্থাপন করেছে। এবং আর কেন প্রয়োজন? রেশনাল স্যাটিসফ্যাকশন। আমার যে বৌদ্ধিক কিছু তাগিদ আছে, কিছু বিষয় আমার জানতে ইচ্ছে করে, যা আমার অভিজ্ঞতা আসে না, এই বিষয়গুলোকে আমি আলোচনায় পরিষ্কৃত করতে চাই। দর্শনের খুব স্পেসিফিক কাজ এবং দর্শনীতিকরণ ফিলোসফাইজেশনেরও স্পেসিফিক কাজ রয়েছে। কৃষ্ণ একটু জটিল আছে, আমি যতটা সহজ করে বলবার চেষ্টা করলাম আমার সামর্থ্য অনুযায়ী। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে আপনার বক্তৃতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু স্যারকে প্রশ্ন করতে পারেন। আমাদের ভাষার শিশুদের মাধ্যম হচ্ছে কোনো দর্শনটা আছে, বিভিন্ন দার্শনিক হচ্ছে মানে বিভিন্ন দর্শনটা হচ্ছে নির্দিষ্ট কারণ যদি আছে, সেটা যদি আমরা না জানি তাহলে আমরা কি করে কোন ক্ষেত্রে তারা কি ব্যবহার করছে। দেখো, বিভিন্ন দর্শনের যে বিভিন্ন টার্মিনোলজি আছে তার মধ্যেও ভেদ আছে, কিন্তু টার্মিনোলজি গুলোকে তুমি যদি এই যে রিফ্লেক্সিভ, যে রিফ্লেকশনের কথা বলছে না, সামগ্রিক ভাবে ধরো জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু তারা বোঝাচ্ছে কাকে? একটি বিষয় কিন্তু বোঝাচ্ছে। তাহলে ওই বিষয়টাকে বোঝবার চেষ্টা করতে হবে। আমি যদি ভাষার মধ্যে ঢুকে যাই তাহলে কিন্তু আমি ওই বিষয়টিকে থেকে বিচ্যুত হব। বলছে ভাষাকে গুরুত্ব কতক্ষণ পর্যন্ত দেবে যতক্ষণ তার বোধের কোনো সহায়ক হবে। আমরা অনেক সময় তুমি কিছু দার্শনিকদেরই বিশেষ করে নাম না উল্লেখ করে বলবার চেষ্টা করছি যে ভাষাকে গুরুত্ব দাও, কিন্তু তাকে রেফারিং টুল হিসেবেই ততটুকুই গুরুত্ব থাকবে দর্শন। দর্শন সাহিত্য নয়, সাহিত্য আলাদা গুরুত্ব আছে, সাহিত্যে দর্শন আছে, কিন্তু ভাষা
এবং তত্ত্বের মধ্যে একটা স্বতন্ত্রতা রয়েছে, সেইটার উপরে ওরা অনেক গুরুত্ব দিচ্ছে। আমরা সেই বিষয়টা নিয়ে হচ্ছে বোঝার চেষ্টা করতে হ্যাঁ, কি বোঝানো হচ্ছে ভাষার উপর গুরুত্ব না দিলে গুরুত্ব না, ভাষাকে কতটুকু গুরুত্ব দেবো যে আমার বিষয়কে বুঝতে সহায়তা করবে, অর্থাৎ বিষয়টা যেটা বলতে চাইছে সেটা বুঝে নিলাম, তারপর আমি আমার বোধ এবং অন্যান্য দর্শনিক কি বলছি সেটাকে সামগ্রিকভাবে আমার মধ্যে একটা বোধ উৎপন্ন হয়। সেই বোধ, হ্যাঁ সেই বোধই হচ্ছে দর্শন, এটাই হচ্ছে দার্শনিকীকরণের ফল। আর কত প্রশ্ন আছে স্যার ম্যাডাম ছাত্রছাত্রী? আমাদের চেয়ারপারসন স্যার প্রফেসর দৈবাস স্যার যদি কিছু বলেন। আসলে ব্যাপারটা হচ্ছে কনসেপচুয়াল কনফিউশন। ফিলোসফির কাজটা কি, মানে আমি থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি যে দর্শন হিসেবে দেখি তাহলে কিন্তু এর জায়গাটা ভাষা নিরপেক্ষ হলেও হতো। দর্শন কিন্তু একটা দর্শন কিন্তু কোনো সেই উপলব্ধিকে মানে একটা সাহায্য নিশ্চয়ই ল্যাঙ্গুয়েজে আছে, কিন্তু মানে ওই যে তিনি একটা কথা বলে রেখেছেন তার কনসেপচুয়াল কনফিউশন, যদি বিভ্রান্তি থাকে আমার ধারণার মধ্যে সেইকে করার জন্য কিন্তু ল্যাঙ্গুয়েজ, এবার ল্যাঙ্গুয়েজ এসে নিজেই এসে ল্যাঙ্গুয়েজের জাল তৈরি করে সম্পাদকে দিয়ে চলে গেল, মানে সফিস্টি অফ ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, যেটা উইটগেনস্টাইন বারবার আমরা সতর্ক করেছি যে এইটা যেন ফিলোসফি না। আর ফিলোসফি যতদিন এই কনফিউশন রয়েছে ততদিন ফিলোসফি রয়েছে, এবং কনফিউশন শেষ ফিলোসফি রোড দেখুন উনি বলছেন এইটা, মানে উনি কিছু জায়গায় কি কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলেছে যেটা আমাকে অবাক করেছে, কত জায়গায় দেখার দরকার আছে। যেমন আমি আরো একটা পয়েন্ট তুলে ধরছি, সেটা হচ্ছে আমরা সবাই তো বলি যে বৈজ্ঞানিক বৈশিষ্ট্য থেকে আমরা বস্তুবাদী রিয়ালিস্ট হিসেবে দেখি। উনি প্রশ্ন তুলেছে, উনি সব জায়গায় কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে, এটা মনে একটা অভ্যেসও করে। তো উনি বলছেন যে আমরা কেন বলবো রিয়ালিস্ট, আমরা তো ওনাদের আইডিয়াস পাবো কেন এই আবার অদ্ভুত কথা, বলতে অদ্ভুত কথা এই কারণে যে বৈজ্ঞানিক বৈশিষ্ট্যরা এরা তো বলেন যে বস্তুর সাধারণ হচ্ছে বিভক্ত আর অবিধীয়, সত্য পদার্থের সাধারণ হচ্ছে বিভক্ত আর অবিধীয়, বিভক্ত হচ্ছে নয় ভ্যারিয়েবল আর অবিধীয় হচ্ছে নেমে ভ্যারিয়েবল। এখন তাহলে সত্য পদার্থ যদি জ্ঞেয় আর অদ্বিতীয় হয় তাহলে সেটা জ্ঞান সাপেক্ষ এবং নাম সাপেক্ষ হয়ে যায়। আর আমরা কাদের রিয়ালিস্ট করি, যারা মনোনিরপেক্ষ জ্ঞান নিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করেন, কিন্তু এখানে নানাবতী বস্তুমাত্র এই সমস্ত অভিযোগতার ধর্ম হয়ে যাওয়ার কারণে মানে নলেজ ডিপেন্ডেন্ট মাইন্ড ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। অতএব মত অবস্থায় আমরা কি করে ওদের রিয়ালাইজ করতে পারি, জ্বর ছড়ানোর দায়িত্ব আমাদের, এ নিয়ে মানে প্রচুর লেখালেখি হয়েছে। ওনার আরো একটা অদ্ভুত কথা আমি বলার চেষ্টা করছি, পুরুষার্থ বলতে নর্মালি আমরা চারটি পুরুষার্থ, ধর্ম অর্থ কাম আর ভোগ। উনি বলছেন যে পুরুষার্থ আসলে একটা, সেটা কি কাম। বলছি কেন কাম, বলছে কাম হচ্ছে আমরা যেটা চাই, মানে তাই যদি কাম হয় তাহলে এক হিসেবে আমরা অর্থকেও তো চাই, আমরা সুখের উপায় হিসেবে বা আমাদের ইচ্ছা পূরণের ইচ্ছার উপায় হিসাবে আমরা অর্থকে চাই, তাহলে অর্থটাও তো একটা কামের মধ্যেই পড়ে। এমনকি
আমরা যদি ধর্মকে ধরি, ধর্ম একটা টুল। কারণ টুলটা কিসের না আমরা সবাই জানি যে কাম পূরণ করা জীবনের লক্ষ্য কি, এবং কামের জন্য অর্থ চাই ঠিকই, কিন্তু কাম আর অর্থ যদি যথেচ্ছ ব্যবহার হতে শুরু করে তাহলে কেসটা কি হবে? গ্যাসের থেকে রেগুলেটরকে তুলে দেওয়া হয়, যা হবে তাই দাও দাও করে চলবে। রান্না হওয়া তো দূরের কথা, আগুন ধরে নিজেই তুলে দেয়। তো তেমনি মানে somewhere we have to restrain, we have to regulate and control, and that regulator is God. ধর্ম হচ্ছে রেগুলেট করে দেয় যে কতটা নেবো, কতটা চাই, সবগুলোকে নিয়ন্ত্রণ করতে। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে ধর্মটা তো আমার চায়ের তালিকায় করবে, আমার কামের তালিকায় মানে শুধুমাত্র কাম আর অর্থ সীমাবদ্ধ রইল না, এমনকি ওটা ধর্মটা করবো। আর যেটা মুখ্যের কথা আমরা বলি, মুখ্য আসলে ভারতীয় দার্শনিকরা মোক্ষ নিয়ে এত বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু সত্যি কথা বলতে কি মানে কালিদাসের কথাই বলছি যে মুখ্য হচ্ছে কোটিকে গুটিকে চাওয়া। বলছে তখন বলছে কেন কোটিকে গুটিকে চাওয়া কেন? ভারতীয় দর্শনে সবসময় মুখ্য মুখ্য মুক্তির কথা বলেছেন, বলছে মুক্তির কথা বলতে বলেছে, কিন্তু আমরা সত্যি মুক্ত চাইছি। বলছি ভারতবর্ষ প্রথম থেকেই কিন্তু কামকে গুরুত্ব দিয়েছে, হিসাব হিসেবে কামকে কখনো অস্বীকার করে। তাহলে কি হয়েছে, তার একটা সময় এই দীর্ঘ সময় মুঘল শাসনে থেকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সকল ক্ষেত্রেই ভারতবাসী শুধু নিষ্পেষিত আর শোষিত হয়েছে। হতে 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 যখন কারোর কিছুই পাচ্ছে না, কোনো হচ্ছে না, তখন ভারতবাসী নিজের আইডেন্টিটি খুঁজছে, এবং আইডেন্টিটি খুঁজতে গিয়ে সে ভাবতে শুরু করেছে যে আসলে এহবাদ এই জগতে কি রইল আর না রইল কোথায় আসে। আসলে সে কিন্তু পারেনি বলে, হ্যাঁ, তার ইচ্ছেটাকে ফুলফিল করতে কোনো রাস্তা পায়নি, তাই সে কি করেছে না লিবারেশন বা মুক্তি চেয়ে নিজের স্বাতন্ত্র্য বজায় রাখতে নিজের আইডেন্টিটি খুঁজতে চেয়েছে। বলছে এটা আমার নাকি সত্যি নাই? হ্যাঁ একদম সত্যি। কেন না মঙ্গলের শাসন মানুষ চায়নি, বল সহ্য করেছে, আর ইংরেজের শাসন মানুষ চেয়েছে। কেন না ইংরেজরা যখন ভোগের দরজাটা হাট করে খুলে দিল ভারতবর্ষের কাছে, তখন ভারতবর্ষে কিন্তু এতদিনের তার কৃচ্ছ সাধন আর ভোগ না করার বাসনাকে ত্যাগ করে হই হই করে কি ইংরেজের পথ অনুসরণ করতে। তখন বলছেন যে ভারতবাসীর ইতম নষ্ট আর ততম নষ্ট অবস্থা। তো অর্থাৎ কিনা এইটা একটা পরিষ্কার কথা, ভারতবর্ষ কখনোই কামের অস্তিত্ব অস্বীকার করেনি, তাকে ইরাডিকেট করার কথাও বলে। বঙ্কিমচন্দ্র ঘোষ বলেছে যে কি হয়েছে, বলছে আমাদের সবগুলোই চাই, হ্যাঁ আমাদের সবগুলো চাই। বলছে কেন, তাহলে যতগুলো প্রবৃত্তি আছে সবগুলোরই কালচার কালচার আছে। কেন, তাহলে তো এই যে মানে কামর কথা, কাম, ঘৃণা, তারপরে হিংসা, বলছে লোভ, এগুলো তো দূর করা দরকার। বলছে না, এগুলো রেস্ট্রেন করতে পারে কেন, হ্যাঁ যদি কাম না মানে আই মিন কাম অর্থে সেক্সুয়াল ডিজায়ার না থাকে তাহলে মনুষ্য প্রজাতি ধ্বংস হয়। যদি হিংসা না থাকে তাহলে শত্রুবধ হবে না। যদি এইগুলো না থাকে আত্ম মানে রক্ষা, স্বজাতি রক্ষা, স্বজন রক্ষা, দেশ রক্ষা হবে। অর্থাৎ সবগুলোই চায় কিন্তু কন্ট্রোল হয়ে যাচ্ছে এই কথা। তো যাই হোক, তো এই মুখ্যটাকেও তিনি কিন্তু চায়ের তালিকায় ফেলেছেন। অর্থাৎ কিনা আমরা যদি ওনার কথাই ভাবি তাহলে বলতে হয় যে একটাই পুরুষার্থ, সেটা কি হ্যাঁ চাওয়া, চাহা। তো যাই হোক, এগুলো মানে আমরা কতটা মানবো আর কতটা মানবো না এটা আলাদা প্রশ্ন,
কিন্তু প্রশ্ন তোলাই দর্শনের কাজ, আর উত্তর খোঁজাই দর্শনের কাজ। আর উত্তর পেয়ে গেলে দর্শনের ওর ভাষায় বললে দর্শনের উত্তর কি পাওয়া যায় কোনোদিন? দর্শনের হ্যাঁ, ওইখানে তো দর্শন বেঁচে আছে, না, না, এগুলো পাওয়া যাচ্ছে না। উত্তর পাওয়া যায় বলতে উত্তর যতক্ষণ খুঁজতে থাকি তখন যদি অ্যাকসেপ্টেড একটা উত্তর পেয়ে যায় তাহলে কিন্তু দর্শন থাকে না। হ্যাঁ, টাকা দিয়ে তখন আপনারা বলেন গীতা। পিথাগোরাসের আমলে পিথাগোরাসের নাম্বার নিয়ে চর্চাটাকে সাধারণ লোক পাগলামো ভাবে, হ্যাঁ। আর আজকে আমরা কি করি, তাকে প্রভাব জানি যে বাবা তুমি দিয়ে গেছিলে বলে আমরা করে খাচ্ছি, বুঝতে পেরেছি? তাহলে সমকালে যে সমস্যাগুলো থাকে ততদিন সমস্যার উত্তর আমরা পাই না, ততদিন সেটা ফিলসফি, এবং যেখানে ওটা এইড হয়ে যায় সেখানে ফিলসফি না হলে আর usually where science ends philosophy begins, তাই জন্য কি বলে উল্টো দিক থেকে। হ্যাঁ, সেটা আলটিমেট রিয়েলিটির সম্বন্ধে অবশ্যই হবে যে হোয়াট ইজ দি আলটিমেট রিয়েলিটি, এটা একটা প্রশ্ন। দেখুন, আমরা প্রথমে বিগ ব্যাং পেলাম, তারপরে ব্ল্যাক হোল পেলাম, তারপরে স্ট্রিং থিওরি পেলাম, কিন্তু তাকিয়ে দেখুন দেখি কোনগুলো সব ব্ল্যাক। তো গাড়ি এই প্রশ্নের উত্তর তো আমরা সন্ধান করবোই, হ্যাঁ, এবং সে উত্তর পাই আর না পাই তখন এরকম প্রশ্ন কি দরকার? আপনি বলবেন যে উত্তর খুঁজতে পাওয়া যায় না, তখন আমরা কান্টের বাড়ি চলে যেত। কান্ট বলছেন যে মানুষের বুদ্ধির স্বভাবই এই, সে এমন সমস্ত প্রশ্ন আহ্বান করে যার উত্তর সে জীবনে খুঁজে পায়। এই জন্য রিচুয়ালা সিনেমা হলে বসে নায়িকাকে দেখে সিটি দেওয়ার মতো, সেই নায়িকাকে সে কামনা করবে ধন্যবাদ, পাবে না সারাদিন। এটা হচ্ছে মানে আমাদের ট্রাভেল, এই ট্রাভেলগুলো আমরা আহ্বান করি, কিন্তু তার এই জঙ্গলে, রিয়েলিটির জঙ্গলে আমরা অবলম্বন করি। এটা হচ্ছে আমার মনে হয়েছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। চুপচাপ, আসলে সংখ্যা বড় কথা না, হ্যাঁ, অভিনতা অনেক বড়। হ্যাঁ, আপনারা সংখ্যায় বেশি নেই কিন্তু চিন্তায় আছেন, এটাই বড়। থ্যাংক ইউ। আমার শান্তকে ধন্যবাদ। Now we will move to our next session for our participants who will be here to present their topics. So firstly, I would like to request our first participant, Ms. Shashwati Chakraborty, to come to the dais and we prepare for the presentation. তাহলে সময়ের একটা মানে সীমা থাকা দরকার। 7 মিনিট, হ্যাঁ, দরকার হলে 3 মিনিট ডিসকাশন। আমার আলোচনার বিষয় গান্ধীজির দৃষ্টিতে সত্য, অহিংসা এবং ধর্ম। এই পরিচয় শাশ্বতী চক্রবর্তী, পিএইচডি স্কলার, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আমার আলোচনার বিষয় আজকে গান্ধীজির দৃষ্টিতে সত্য, অহিংসা ও ধর্ম। আমি জানি এইটুকু সময়ের মধ্যে কখনোই সত্য, অহিংসা, ধর্মকে আমি সেইভাবে খুব বিস্তারিত ভাবে বলতে পারবো না, আমি চেষ্টা করছি যতটুকু বলা যায়। তো আমাদের সত্য, অহিংসা, ধর্ম আলোচনার রূপে দেখবো যে ধর্ম, ধর্মীয় মূল্য মূলত ইহজীবন এবং ইহজীবনের বিষয়কে নির্দেশ করে। তো ধর্ম আমাদের জীবনে কেন প্রাসঙ্গিক, বা যদি ধর্ম না থাকে বা ধর্ম সমাজ, তাহলে কি আমাদের সামাজিক এরকম বলতে পারে, বা এরকম বলতে পারে যে গান্ধীজির দৃষ্টিতে ধর্ম কি, বা তিনি তথাকথিত ধর্মকেই বোঝাচ্ছেন, নাকি ধর্ম বলতে তিনি ঈশ্বরকে ধর্ম, এরকম কিছু। তো সেটা আমি দেখবো যে গান্ধীজি ধর্ম নিয়ে আলোচনা করতে একটা জিনিস দেখবো যে ধর্ম বিষয়টি কি।
তো আমরা ধর্মের আলোচনা করার আগে একটা জিনিস দেখেছি যে আমরা কিন্তু চতুর্বর্গ উপসর্গের মধ্যে আমরা কিন্তু ধর্মকে পেয়েছি, কিন্তু ধর্মের স্থান কোথায় না সর্বায়। কেন? তার কারণ হচ্ছে যদি আমি ধর্ম বা সৎ পথে নিজেকে না নিয়ে যাই তাহলে কোনো ভবিষ্যৎ আমি লাভ করতে পারবো। তাহলে আমাকে ধর্ম পথে অর্থাৎ সৎ পথে আমাকে চলতে হবে। বা এখানেও আমরা দেখবো যে চতুর্বর্গ উপসর্গের আলোচনা তো ধর্মের পরে অর্থ, তারপরে কাম, তারপরে মুক্ত। তাহলে ধর্মের স্থান অবশ্যই সর্বাগ্রে, ধর্মের অবশ্যই গুরুত্ব আছে। এবার এই ধর্মটা ভারতের নীতিশাস্ত্রে কি অর্থে ইউজ হয়েছে? এখানে ধর্ম, পাশ্চাত্যের রিলিজিয়ান এবং ভারতের নীতিশাস্ত্রের ধর্ম দুটো কিন্তু অর্থাৎ ভারতের নীতিশাস্ত্রে ধর্ম বলতে কিন্তু সদাচার বা সুনীতিকে বোঝায়। এবং এই সদাচার বা সুনীতিকে যে আমরা বোঝাচ্ছি তার মানে কি এই সুনীতি মেনে আমাকে কর্ম করতে হবে। যদি আমি এটা না মানি তাহলে সেক্ষেত্রে বিশৃঙ্খল তৈরি হয়ে যাবে। তাহলে আমাকে দেখতে হবে যে আমাকে এমন সুনীতি মেনে কাজ করতে হবে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। অর্থাৎ যে ধাতু থেকে মূল প্রত্যয় করে ধর্ম শব্দটি উৎপন্ন হয়েছে, যা সমগ্র জগৎকে ধারণ করে আছে এবং সমগ্র জগতের শৃঙ্খলাকে রক্ষা করছে, তাই ধর্ম। এবার আমরা দেখবো যে এই ধর্মের আলোচনা প্রসঙ্গে গান্ধীজি ধর্মের আলোচনা প্রসঙ্গে মূলত যেটা বলছে সেটা হচ্ছে সত্যের অন্বেষণ, সত্যের অন্বেষণ বা সত্যের প্রতি আত্ম উৎসর্গ, এটাই বলো। কিন্তু সত্যের প্রতি আত্ম উৎসর্গ যে যাকে গান্ধী ধর্ম বলছে, এই সত্যের প্রতি আত্ম উৎসর্গ করবো কিভাবে সেটাও আমাকে দেখতে হবে। এই প্রসঙ্গে সত্য, এই সত্য কথাটা যে আসছে, সত্য বলতে গান্ধীজি বুঝিয়েছেন, সত্য বলতে গান্ধীজি বুঝিয়েছেন যে যৌক্তিক অর্থে সত্য বলতে বুঝিয়েছেন মূলত সত্তার জ্ঞান, অর্থাৎ যে জ্ঞান সত্তার অনুরূপ, যে জ্ঞান আমাদের মূলত সত্তার অনুরূপ। এবং সত্য বলতে গান্ধীজি কিন্তু যেমন সত্তার অনুরূপ বিষয়কে বুঝিয়েছেন, আবার অবধারণের ধর্মকে বুঝিয়েছেন। এই দুটোকে একত্রে যদি আমরা মিলিত করি তাহলে সত্য হচ্ছে ঈশ্বর। ঈশ্বরকে গান্ধীজির দৃষ্টিতে ঈশ্বর সম্পর্কিত ধারণা কিন্তু বৈষ্ণবীয় এবং সেটা ব্যক্তি ঈশ্বর। তো গান্ধীজি যে সময় দাঁড়িয়ে বৈষ্ণবীয় মত প্রকাশ করছেন ঈশ্বর সম্পর্কে, সেই সময় কিন্তু ভারতবর্ষে অদ্বৈত বেদান্তের প্রভাব আমরা দেখতে পাই। কিন্তু কেন হঠাৎ অদ্বৈত বেদান্তকে পরিহার করে উনি কেন বৈষ্ণবীয় মতকে গ্রহণ করলেন? অ্যাকচুয়ালি বৈষ্ণবীয় মতে আমাদের বলছে ভক্তি হচ্ছে মুক্তির উপায়, এবং গান্ধীজির মতে ঈশ্বর বলতে কিন্তু ব্যক্তি ঈশ্বর, যার সঙ্গে আন্তর্ব্যক্তিক সম্বন্ধ আমরা প্রতিষ্ঠা করতে পারি। অর্থাৎ আমি ভক্তিটা কার প্রতি প্রদর্শন করতে পারি? যদি আমি ঈশ্বরকে ব্যক্তি ঈশ্বর হিসেবে তাহলে আমি ভক্তিটা আমি, কিন্তু অদ্বৈত বেদান্ত কি বলছে? বলছে প্রভু নির্গুণ অবর্ণমূলক, যে নির্গুণ অবর্ণনীয় হবে সেক্ষেত্রে ভক্তির স্তরটা তো প্রদর্শন হতে পারে না, সেক্ষেত্রে তো আন্তর্ব্যক্তিক সম্বন্ধ প্রতিষ্ঠিত হতে পারে না। এই জন্য গান্ধীজি বলছে জ্ঞান মার্গীদের সঙ্গে ঈশ্বরের সম্পর্কটা অনেকটা দূরত্ব থেকে যায়। তাই গান্ধীজি ভক্তিকে মুক্তির উপায় রূপে গ্রহণ করছে। এক্ষেত্রে উনি যেটা বলছেন যে ভক্তি হচ্ছে মুক্তির উপায়। এবার এই যে ঈশ্বর সত্য, এবং পরবর্তীকালে ঈশ্বর সত্য থেকে উনি কিসে আসেন না সত্য ঈশ্বর। কেন হঠাৎ ঈশ্বর সত্য থেকে উনি সত্য ঈশ্বরে আসলেন? তো এখানেও তো একটা সূক্ষ্ম পার্থক্য গান্ধীজি পরবর্তীকালে দেখলেন, ঈশ্বরকে প্রত্যক্ষ করলেন যে কেন এই ধরনের তাকে এই ধরনের ভাবনাটা আনতে হচ্ছে। সেক্ষেত্রে উনি বলছেন যে আমি যদি ঈশ্বর সত্য বলি তাহলে অনেক ব্যক্তি তো আছে, ব্যক্তিভেদে তো ঈশ্বর ঈশ্বর, তারপরে বহু ঈশ্বর, ধর্মহীন ঈশ্বর, কিন্তু সকলে তো ঈশ্বরকে ওইভাবে নেবে না, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকবে না। অনেকে তো ঈশ্বর মানে না, অনেকে ঈশ্বর মানে না, অনেকে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না। কিন্তু সত্যকে অস্বীকার করতে গেলে সেক্ষেত্রে কিন্তু স্ববিরোধিতা দেখা যায়। সেই জন্য গান্ধীজি পরবর্তীকালে সত্যই ঈশ্বর সত্য এই কথাটার পরিবর্তে সত্য ঈশ্বর এরকমই কথা উনি বলছেন। এবং আমরা জানি সৎ শব্দটা থেকে সত্য শব্দের উপরে এবং সৎ মানে হচ্ছে অস্তিত্বশীল, তার মানে ঈশ্বরের অস্তিত্বশীল। কিন্তু এই যে ঈশ্বরকে যে আমরা জানছি, ঈশ্বরকে আমরা কিভাবে জানবো? ঈশ্বরটা আমরা গান্ধীজি বলছেন অন্তর্উপলব্ধি দিয়ে। অন্তর্উপলব্ধি তো জানলাম, তাহলে ঈশ্বরকে আমরা ঈশ্বর পৌঁছতে কিভাবে? গান্ধীজি বলছেন
যে ঈশ্বরে পৌঁছানোর একটাই পথ, সেটা হচ্ছে অহিংসা। যদি হিংসাত্মক আচরণ আমরা গ্রহণ করি তাহলে তো আমরা ঈশ্বর বা সত্যে পৌঁছতে পারবো না। সেক্ষেত্রে অহিংসা কে পথ রূপে গান্ধীজি গ্রহণ করছে এবং অহিংসাকে এই ক্ষেত্রে কিন্তু গান্ধীজি অহিংসার অর্থটা করছে অহিংসা অর্থে সামাজিক কল্যাণ, অর্থাৎ হিংসা না করে আমি সকলের অর্থাৎ সামাজিক কল্যাণকে আমি গ্রহণ করবো, মানে সামাজিক কল্যাণের মধ্যে দিয়ে আমি সকলের সকলের ক্ষেত্রে আমি ভালো বা মঙ্গলজনক কোনো কাজ করতে চাই বা সকলকে একত্রিত করতে চাই। আচ্ছা, এবারে তো ছোট করে তো এই সত্য অহিংসাকে ধরেই কিন্তু গান্ধীজিটা বলছেন যে আমরা কি করতে পারি না ধর্মের পথে যেতে পারি এবং ধর্ম বলতে বিরোধীরা উনি বলছেন সত্যের অন্বেষণ এবং এই সত্য বা এই ধর্মের যে কথা উনি বলছেন এবং সেই ধর্ম কিন্তু শুধুমাত্র ধর্ম না, সেখানে নৈতিকতার কথাও গান্ধীজি বলেছেন এবং সেখানে আধ্যাত্মিক মানবতাবাদের কথাও গান্ধীজি বলেছেন। এবং সেক্ষেত্রে কিন্তু বলেছেন যে ধর্ম মানে কিন্তু প্রচলিত বা তথাকথিত ধর্মের কথা উনি বলছেন না, যে আমি ধর্মীয় আচার আচরণ রীতিনীতি যেরকম আমরা পশু বলি বা আমরা মূর্তি পুজো এরকম ধরনের যে এই ধরনের ধর্মের কথা কিন্তু গান্ধীজি বলছেন না। উনি তিন ধরনের ধর্মের কথা, যে ধর্ম ব্যবহারিক অর্থাৎ ফলিত, যাকে আমি ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারবো। অর্থাৎ ধর্ম কি? ধর্ম হচ্ছে এরকম একটা বিষয় যেটা আমি ব্যবহারিক জীবনে যাকে আমি প্রয়োগ করতে পারবো, এটা ধর্ম। ধর্ম এটা নয় যে যাকে আমি কুসংস্কার বা নিয়মের বেড়া জায়গায় রেখে, এই ধর্ম কিন্তু গান্ধীজি সাপোর্ট করছেন না। তো তাহলে আমি কি দেখলাম যে নীতিকে মেনে নৈতিকতাকে মেনে সত্য অহিংসার পথ ধরে আমি ধর্মের পথে যাবো এবং ধর্মের পথে যাওয়া মানেই কিন্তু আমাকে এটা মনে রাখতে হবে যে আমাকে নিষ্কাম কর্ম করতে হবে। ধর্ম কিন্তু আমাদের বিচ্ছু সাধনের কথা বলে, কিন্তু বিচ্ছু সাধন মানে কি এটা যে আমাকে পাল্টিয়ে দেওয়া, এরকম না। বিচ্ছু সাধন মানে নিজের স্বার্থকে পরিত্যাগ করে আমাকে কি করতে হবে না অন্যের কল্যাণ করতে হবে। এই যে ধর্ম এবং নীতি বা নৈতিকতাকে আমরা নৈতিকতা ছাড়া ধর্মের কথা আমরা বলতে পারি না, কেন বলতে পারি না? কারণ আমি যদি নিজের স্বার্থ নিয়ে ভাবি তাহলে তো সেখানে আমার নৈতিকতা থাকছে না। যেখানে আমার নৈতিকতাটা হচ্ছে এটা নিজেকে আত্ম অতিক্রমণ করে দেওয়া, এটাই আমার নৈতিকতা। এবং ধর্ম হবে হচ্ছে নৈতিকতাকে নিয়ে এবং সেক্ষেত্রে এরকম একটা বিষয় হবে যে যেটা হবে হচ্ছে মানুষ নিজের স্বার্থকে ভুলে গিয়ে নিঃস্বার্থ ভাবে এবং নিষ্কাম কর্মে ব্রতী হবে। এইটুকুই বলার চেষ্টা করলাম, এখনো অনেকটা আছে কিন্তু চেষ্টা করলাম। ছোট্ট করে প্রশ্ন হবে একখানা, মানে যেটা খুব সারপ্রাইজিং সবার জন্য জানা, সেটা হচ্ছে গান্ধী কিন্তু প্রথমে গোল সেট করতে বলছেন না ঈশ্বরকে এবং ঈশ্বরের পথে যাওয়ার পথ খুঁজতে বলছেন না, তিনি উল্টোটা বলছেন। তো উপায়টাকে অহিংসা করো সেটা তিনি বুঝে গেছে, খুব সারপ্রাইজিং। মানে কেউ কিন্তু এভাবে উপায়টার উপর মিন্সের উপর এতখানা গুরুত্ব দেয়। আমরা যদি কি করে মানে হবে কর্মক্ষেত্র মানে আনতে চাই, তো কি করবো আমরা দেখবো চারটে কর্ম সমান হয়েছে তো, তাহলে দেখবো কর্মক্ষেত্রে থেকে। অতএব অহিংসা এটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, অবশ্য তার অহিংসার নিজস্ব অর্থ আছে, একটা নেগেটিভ সেন্স আছে, পজিটিভ সেন্সে লাভ হচ্ছে অহিংসা। এই লাভ এবং নন ভায়োলেন্স এই দুটোকে যদি ধরে অ্যাপ্লাই করতে পারি, যেখানেই পৌঁছবেন দেখবেন সেটা সত্যি। ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট প্যানেলে আমাদের পরবর্তী নাম রাখছি তার সুমিত মহাকুর। পরিচয়টা দেবেন। নমস্কার, আমার নাম সুমিত মাহাতো। আমি শিশুকাল ইউনিভার্সিটি প্রাক্তন ছাত্র, বর্তমানে বিবিএম পিএইচডি করছি এবং খান্দা কলেজের
আমার আজকের টপিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী দৃষ্টিতে তার আধ্যাত্মিক চেতনা এবং সার্বজনীন চেতনা সম্পর্কে এক দার্শনিক পর্যালোচনা। তো রবীন্দ্রনাথ ঠাকুর নামটা আমাদের সকলের সাথে আমরা পরিচিত। আমরা তার সাহিত্য বলুন, তার ফিলোসফি বলুন, সকলের সব বিষয়ের সাথে আমরা পরিচিত। তার আধ্যাত্মিকতা এবং সার্বজনীন চেতনা তার সাহিত্য এবং দর্শন উভয়ের মধ্যে আমরা লক্ষ্য করি। রবীন্দ্রনাথের আধ্যাত্মিক চেতনা এবং সার্বজনীন চেতনা উভয়ই তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তার আধ্যাত্মিকতা কোন বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি মানবতা, প্রকৃতি এবং ঈশ্বরের মধ্যে এক গভীর সংযোগ অনুভব করেছিলেন। রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতা ও সার্বজনীন চেতনার কেন্দ্রবিন্দু ছিল মানবতাবাদ। মানবতাবাদ মানে হচ্ছে আমরা মানবতাবাদ কথাটা ব্যবহার করে থাকি। তো মানবতাবাদ কি? অ্যাকচুয়ালি মানবতাবাদ এবং মানববাদ কথা দুটো পাশাপাশি বা আমরা পর্যায়বাদী শব্দ হিসেবে মানুষ সঙ্গে ব্যবহার করি, কিন্তু এই দুটো শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। মানববাদ বলতে আমরা সাধারণত সেই দৃষ্টিভঙ্গিকে বুঝি যেখানে মানুষই হচ্ছে সবার উপরে, মানুষকে কেন্দ্র করে তার সমস্ত চিন্তা ভাবনা। আমরা এই জগতে এই মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে দেখে থাকি। এই সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের কি কর্তব্য? মানবতাবাদ কেমন মানবিক দৃষ্টিভঙ্গিতে সম্পর্কিত বিচার করে। আমাদের কোন জায়গা থেকে হয়তো কিছু আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, চারটে গাছ পেয়েছে, তাহলে গাছগুলো কেটে ফেলা উচিত, তা রাখা উচিত। মানববাদ দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে আমাদের যাতায়াতের সুবিধার জন্য আমরা গাছগুলো হয়তো কেটে ফেললাম, এটা আমরা সমর্থন করি। কিন্তু মানবতাবাদের দৃষ্টিতে যদি দেখি, এখানে শুধু মানব নয়, এই জগতে মানব ছাড়া আরো জীব জগৎ রয়েছে, উদ্ভিদ জগৎ রয়েছে, তাদেরও জীবন রয়েছে, তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। তাদের দৃষ্টিভঙ্গির উপর প্রতিফলন করা উচিত। রবীন্দ্রনাথ তার দর্শন এবং সাহিত্যে প্রকৃতির সঙ্গে এক গভীর সম্পর্কের কথা বারংবার উচ্চারণ করেছেন। তার এখন আমাদের মধ্যে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি কে আমরা এখনো জুড়েও আমরা কোনো কিছু ঘটনাকে উচিত বা অনুচিত এটা বিচার করি মানবতা দৃষ্টিভঙ্গি। মানবতার দৃষ্টিভঙ্গিতে কেবলমাত্র আমরা কি কাজ করি না, আমাদের মনের মধ্যে যে সহানুভূতি, দয়া, প্রেম, এই ভাবনাগুলো আমাদের কাজে লাগে। যেমন ধরুন আমরা কোনো ভ্যাকসিন আবিষ্কার করি, তাহলে দেখবেন আমরা থাকি হয়তো সেই ভ্যাকসিন খাওয়ার আগে কোনো পশু পাখির উপর টেস্ট করা হয়। সেই ভ্যাকসিন টেস্ট করার কারণে কোনো পশু হতে পারে বা শারীরিক অবস্থার অবনতি হতে পারে, কিন্তু আমরা সেগুলো করে থাকি। তাতে কি হয়, সেই মানে বৃহৎ এখানে কিন্তু দেখা হয় মানুষের স্বার্থ, মানুষ কি করে ভালো থাকে, মানুষ কি করে আরো বেটার জায়গায় পৌঁছাতে পারে, কিভাবে করা হয়। কিন্তু মানবতাবাদের দৃষ্টিতে দেখলে মনে হয় যে তাদেরও এই জগতে বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ তার লেখনের মাধ্যমে প্রকৃতির প্রতি ভালোবাসা তার দর্শনের সবসময় ফুটিয়ে দিয়েছে। তিনি প্রকৃতিকে মানুষের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেন। তিনি বিশ্বাস করতেন প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার মাধ্যমে মানুষ আত্মজ্ঞান লাভ করেছিল। রবীন্দ্রনাথের এই যে আধ্যাত্মিক চিন্তন ছিলেন, তার কিন্তু কোনো ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই সকল ধর্মের মূল সত্যের মধ্যে ঐক্য খোঁজার চেষ্টা করেছিলেন এবং তিনি সুযোগ পেয়েছিলেন। তিনি তাই তার ধর্মকে মানব ধর্ম বলেছেন। সব ধর্মের উপরে তিনি মানব ধর্ম লিখেছেন। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই ধর্মগুলোকে সাম্প্রদায়িক ধর্ম হিসেবে তিনি বর্ণনা করেছেন। আমাদের ধর্ম হচ্ছে মানব ধর্ম। তিনি মনে করতেন প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে।
এই জন্য তিনি বলেছেন যে আমাদের ঈশ্বরকে বাইরে খোঁজার দরকার নেই, ঈশ্বরকে যদি খুঁজতে হয় তাহলে সবাই মানুষের মনের মধ্যে থাকে। তিনি সকল তোমার এই আলোচনাটা অনেক বড় হবে। আমি বাসুদেব বলছি, আপনারা জিজ্ঞাসা করতে পারেন কারণ রবীন্দ্র সাহিত্য তো ভাস্ট এবং সেখানে তিনি আমার কিন্তু বলে রেখেছেন আমি কবি দার্শনিক নই, দ্বৈতবাদ অদ্বৈতবাদের দ্বন্দ্ব দিয়ে আমি দার্শনিক হতে চান না, কিন্তু আমরা যোগ করে টেনে জলে নামা করি। এবারে আপনাদের কিছু জিজ্ঞাসা একটা করতে আমি আমার মন্তব্য হচ্ছে সেটা হচ্ছে এখানে যে মানব কেন্দ্রিক কথাবার্তা এইটাকে আমরা বলি আর কি, তা হলেও মানে অ্যানথ্রোপোসেন্ট্রিজম যদি বলি, তো তা হলেও রবীন্দ্রনাথকে মানব কেন্দ্রিকতা মানে বলা যায়। কিন্তু মুশকিল হলো তার মানব তো আর শুধু ব্যক্তি নয়, তার মানবের দিক আছে। একটা তার সসীম মানে জীবনসত্তা, জীবভাব আর একটা বিশ্বভাব, একটা মানে বিষয় বুদ্ধির মাঝে আপন শক্তি, আর একটা আছে সকলের মধ্যে। তো কাজে সে বললেও মানব কেন্দ্রিকতা ভাবে হয়েও কিন্তু তিনি আসলে গোটা বিশ্ব। ঠিক আছে, থ্যাংক ইউ। মানবকে গুরুত্ব অবশ্যই দিয়েছেন, তার মূল গুরুত্বের বিষয় ছিল বিশ্ব মানুষ। সকলকে তিনি এক হিসেবে দরকার মানব মানে এখানে থ্যাংক ইউ। মধুমিতা মন্ডল, আপনি আসুন। সকলকে আমার কথার উপর সম্মান জানাই। আমি মধুমিতা মন্ডল, স্টেট এডেড কলেজ টিচার, খান্না কলেজ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে চারবার জ্ঞানতত্ত্ব বর্তমান প্রাকৃতিক জ্ঞানতত্ত্ব দর্শনের একটা শাখা। জ্ঞানতত্ত্ব জ্ঞানের উৎপত্তি, বিষয় ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে। চারবার জ্ঞানতত্ত্বের উপর ভিত্তি করে চারবার দর্শন প্রতিষ্ঠিত। ভারতীয় দর্শনের চারবাক সম্প্রদায় নাস্তিক ও বস্তুবাদী দার্শনিক সম্প্রদায়। জ্ঞানতত্ত্বের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রমাণ, প্রমাতা এবং প্রমেয়। প্রমাণ শব্দটি সত্য জ্ঞানকে যথার্থ জ্ঞান লাভের উপায় হলো প্রমাণ। জ্ঞান পৃথিবীর বাস্তবতা দেখায়, প্রকৃত জ্ঞান আমাদের সমৃদ্ধির চাবিকাঠি। ভারতীয় দর্শনের জ্ঞানের বিশ্বর সাথে সাতটি প্রমাণের কথা বিবেচনা করা হয়েছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থনৈতিক, অনুমান। চারবাক মতে প্রত্যক্ষ বা উপলব্ধি একমাত্র প্রমাণ, অর্থাৎ জ্ঞানের তথ্য। চারবাকগণ উপমান, উপমান ও শব্দ সমানে যৌক্তিকতা স্বীকার করেন না। চারবাকদের মতে অনুমান ব্যক্তিজ্ঞান সাপেক্ষ। সুতরাং অনুমান স্বীকার করে ব্যক্তির জীবন হতে পারে। ব্যক্তি হল হেতু ও শাস্ত্রের নিয়ম ব্যক্তি প্রত্যেকের প্রত্যক্ষ দ্বারা সম্ভব নয়। বর্তমান বিষয় সম্পর্কে প্রত্যক্ষ সম্ভব হলেও ঠিক ও ভবিষ্যৎ শাস্ত্রে সম্ভব নয়, অর্থাৎ ব্যক্তি জ্ঞান ক্রিটিক্যাল জ্ঞান। এবং চারবাক মতে উপমান ও শব্দ অনুমানের উপর নির্ভরশীল বলে উপমান ও শব্দকে প্রমাণ বলে স্বীকার করেন না। বর্তমান সমাজে চারবাকের মনোভাব খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজে আমরা অনেক সময় অনুমানের উপর নির্ভর করে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ অনুমান যথার্থ জ্ঞান প্রদান করে না। একটা সম্ভাবনা মাত্র, সেই সম্ভাবনার নিশ্চয়তা হতে পারে, আবার নিশ্চয়তা নাও হতে পারে। এই কারণে অনুমান প্রমাণ নয়। উদাহরণ বলা যেতে পারে, অনেক সময় আমরা আকাশে মেঘ থেকে অনুমান করি যে বৃষ্টি হবে, সেই অনুপাতে আমরা বাইরে কোনো কাজে বেরোলাম, কিন্তু দেখা গেল ভবিষ্যতে মেঘ থেকে বৃষ্টি হলো না। সেই ক্ষেত্রে আমাদের অনুমান যথার্থ হলো না এবং মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনার অনুমান পাবো এবং ভবিষ্যতে আমরা কাজ করা থেকে বিরত করবো। তাই আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে একমাত্র প্রমাণ স্বীকার করে নয়। পরিশেষে বলা যায় যে
বর্তমান জীবনে আমরা চারবার করে লক্ষ্য করি যে অনুমান উষ্মান শব্দ আমাদেরকে বহু ক্ষেত্রে প্রতারিত করে। সুতরাং কিছু ক্ষেত্র ছাড়া বেশিরভাগ কাজকর্ম বা দৈনন্দিন জীবনে জীবনযাত্রা বা লোকনির্বাহ আমাদের প্রত্যেকের উপর করেই বসতে হবে। তাই প্রত্যেককে বলবান প্রমাণ। চারবাকরা প্রত্যেককে একমাত্র প্রমাণ করেছেন, বাকি দার্শনিক সম্প্রদায়ের প্রত্যেকে প্রত্যেককে বলবান প্রমাণ করে মেলে করেছে। খুব সীমিত সংখ্যক জায়গা ছাড়া আমরা বেশিরভাগ কাজকর্মে প্রত্যেকের উপর নির্ভর করে এবং সাধারণ মানুষ প্রত্যেকের উপর নির্ভর করে তাদের জীবনযাত্রা নির্বাহ করে রয়েছে। এবং চারবাক ছাড়া বাকি সকল দার্শনিক সম্প্রদায় প্রত্যেকে বলবান প্রমাণ করে স্বীকার করে নিয়েছে। তোমার মানে এই কথাটা ঠিক যে আজকাল আমাদের পজিটিভ স্ট্র্যাটেজি বেড়ে গেছে। হ্যাঁ, মানে একেবারে কি হচ্ছে হাতে কলম চায়ের মতো আর কি, বরফ না করে আমরা বেঁচে যেতে চাই না, এই যেমন ঠিক কথা। কিন্তু কথা হচ্ছে এই চামড়ার যে পরিবর্তন খেয়েছে বা দিচ্ছে, এই সমস্ত কথা যেগুলো শুনবে সেটি তুমি অনুমান করছে, বুঝতে পেরেছো? এমনকি যে সূত্রটা আমরা করছি সেটাকে কি বুঝতে গেলেও আসলে অনুমানের সাহায্য করে। আর সেটি যদি বলতে চান তাহলে তত্ত্ববোধ প্রদর্শিত বলে একটি গ্রন্থ আছে এবং মনে করা হয় এই দুইটা জয়রাশি গ্রন্থ এবং এটা হচ্ছে চারবাকের গ্রন্থগুলোর কেউ কেউ দেওয়া সবাই তা যদি হয় কোনটাই তোমার। ঠিক আছে, এখানে শেষ। ওরা সময় প্রমাণ হিসাবে मेरा टॉपिक है नेचर एंड एनवायरनमेंट महात्मा गांधी फिलॉसफी इन प्रेजेंट कॉन्टेक्स्ट। महात्मा गांधी environment thought it root is principle of ahimsa and service. She offered a complete critique of modern industrial civilization. His philosophy was not limited to the political and social sphere, but was also based on deep respect and sensitivity to nature. Gandhi's concept of non-violence applied not only to human beings but also to nature. He believed that violence against nature means violence against oneself. Gandhi had great respect for nature. He believed that nature was our mother and we should take care of her. He believed that the resources of the earth should be used carefully. He decided on self-reliance. He led society where people could be living harmony with nature. According to him, industrialization and urbanization harm nature. Therefore, he focused on local production and consumption. Gandhi used to emphasize simple living. He believed that reduces and selling would extra pressure on nature. He was against the use of resources beyond the need. According to him, there is a deep relationship between nature and man. Therefore, it is a moral responsibility of every human being to maintain the balance of the environment. At a time when the environmental is dipping, Gandhi, the environmental thinking has become even more relevant. Gandhi's environment contemplation is us how to live in harmony with nature. If governments are to be moral, sensitive, and responsible toward the environment. Okay, but my advice to you, whenever you are presenting a leader, you should have some point to this, and that must be something new that you are going to establish. Okay, that is my thank you.
how we the online candidates can come forward. They can raise their hands. Online candidates. Online candidates. ঋত্বিক ভট্টাচার্য। হ্যাঁ স্যার। আমি অর্ণব গাঙ্গুলি। ঋত্বিক বাবু, আপনি রেডি আছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারেন। স্যার দেখা যদি যাচ্ছে? না স্যার, যদি স্ক্রিন কিছু শেয়ার হয় করার ভিডিওটা অফ করে দেবো। আচ্ছা, হ্যাঁ ভিডিও, হ্যাঁ ওকে ওকে, খুব ভালো হয়। স্যার ভিডিওটা অন করতে বললেন না অফ করতে বললেন? অন করতে সবাই দেখবে ঘরে। হ্যাঁ হ্যাঁ স্যার, সংক্ষেপে বলবো। নমস্কার, আমি ঋত্বিক ভট্টাচার্য, কবি জগৎরাম রায় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক। আমার আজকের আলোচ্য বিষয় গান্ধিয়ান এথিক্স, এ কম্প্রিহেন্সিভ এক্সপ্লোরেশন। One of the most significant individuals of 20th century, Mahatma Gandhi, is renowned for both his deep ethical convictions and crucial contribution to India's fight for freedom. Gandhian ethics provide a comprehensive approach to social and personal behavior and are based on the concept of truth, satya, non-violence, ahimsa, and self-discipline, brahmacharya. This essay explores the fundamental principles of Gandhian ethics and their intellectual foundations, real world applications, and applicability in today's world. Gandhian ethics has its roots in Indian philosophy and is derived from the teachings of Buddhism, Jainism, as well as ancient writings like the Upanishads and the Bhagavad Gita. Gandhi's moral philosophy, however, is a combination of contemporary humanistic principles and tradition, Indian philosophy, not just a repetition for age-old knowledge. Gandhian ethics are based on the idea of Shastra or truth. Gandhian believed that truth was an actual reality and affected every aspect of life, not merely an intellectual concept. He held that unshakable devotion to truth must serve as the foundation for all moral and ethical behavior, and truth is the ultimate reality. Gandhi's concept of truth includes honesty, transparency, and moral integrity in addition to factual correctness. Truth is God, he famously said, implying that seeking truth is similarly to seeking the supernatural. In this way, truth is both a moral and a spiritual requirement. According to Gandhi, the universe is governed by a spiritual force known as truth. I worship God only as truth, he wrote. I am looking for him, but I am still searching for him. This illustrates his view that always seeking truth is more important than possessing it. Gandhi's belief in the interconnectedness of all life was influenced by the Upanishad's concept of Advaita or non-duality. Therefore, truth entails responding with empathy and compassion, as well as acknowledging the unity of all beings. Gandhi believed that honesty in speech and factual correctness were not the only aspects of truth. It includes constancy in words, deeds, and thoughts, as well as moral integrity and openness. It is now essential to look in the truth as Gandhi's moral code. Gandhi frequently asserts that the only morality superior thing is the truth. Gandhi argues the truth is the fundamental basis of morality because it is the ultimate law, meaning that it is the law of all moral rules. আমি একটু স্কিপ করে যাচ্ছি। Gandhi, all the fundamentalist thinkers have a favorable opinion of truth as absolute. Truth has been viewed as the transcendental and absolute in Western tradition also. Gandhi disputes the idea that truth is relative. He makes the assumption that truth is timeless and unchangeable. According to Gandhi, that the absolute nature of truth includes the following: human existence presupposes truth, which is not something that created by humans. Truth is transcendental in nature since it is the foundation of the world rather than a factual matter.
These and occurrences in the world are described as being true because they are part of the world's factual fabric. Their basis is truth. Mm, all of the three major Indian originated religions, Hinduism, Buddhism, and Jainism, has significant spiritual tradition in which non-violence. Sorry, Am I sorry, audible sir. to you? Am I audible to you? You are not sufficiently audible to us. So I will request you to stop it. You are not sufficiently audible. So শোনা যাচ্ছে না স্যার? না পরিষ্কার করে আসলে একটু বড় হয়ে যাচ্ছে তো আমরা বুঝতে পারছি। ঠিক আছে, অন্য কনফারেন্স হবে। আপাতত আমরা সেকেন্ড ক্যান্ডিডেটের দিকে এগোচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। Okay, thank you, sir. Thank you. Now, the next candidate, Taposh Mondol. Sir, are you ready? Yes, yes. Thank you. Thank you. নমস্কার সকলকে। On the chair. No. আজকে আমার যে বিষয়ে আমি প্রবন্ধ পাঠ করছি সেটা হচ্ছে মূলত মহাভারতের আপদকালীন ধর্ম ও বিমল কৃষ্ণ মতিলাল। আমরা মূলত নীতি, যুক্তি ও ধর্ম বলে বিমল কৃষ্ণ মতিলালের একটি ছোট পুস্তিকা আছে। এছাড়াও মোরাল ডিলেমা ইন মহাভারত, বি.কে. মতিলাল, এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি থেকে প্রকাশিত হয়েছিল। সেখানে মোরাল ডিলেমার উপরে একটি প্রবন্ধ মতিলালের আছে। এছাড়া অন্য স্কলারদের আছে প্রবন্ধ। এছাড়া এথিক্স অ্যান্ড এপিক বলে একটি গ্রন্থ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে পাবলিশন হয়, যেখানে মতিলাল, যেটা জনার্দন জ্ঞানেডি এডিট করেছে। তো এই যে টেক্সট গুলোতে, এইখানে যে প্রবন্ধগুলো আছে, এইখানে মূলত আমরা মতিলালের মহাভারত, বিশেষ ভারতীয় দুটো মহাকাব্য, বিশেষ করে রামায়ণ ও মহাভারত, এর যে পাঠ, সেখানে একটা নতুন দৃষ্টিভঙ্গির কথা আমরা পাই। এবং এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা কিভাবে আমরা প্রথাগত যে পাঠ মহাভারতের, বিশেষ করে যে পাণ্ডবদের পক্ষ অবলম্বন করে আমাদের দৃষ্টিতে পাঠ, তা থেকে সরে গিয়ে কিভাবে তাকে একটা নৈতিক জায়গা থেকে বিশ্লেষণ ধর্মিক আলোচনার মধ্যে দিয়ে মহাভারতে একটা পাঠ হতে পারে, সেটা অধ্যাপক বিমল কৃষ্ণ মতিলাল আমাদেরকে দেখিয়েছেন। ভারতীয়, আমরা সেই বিষয়েই আমাদের এই প্রবন্ধের মূল বিষয়বস্তু। এই প্রবন্ধের আলোচনা করতে গিয়ে আমি বিশেষ করে ধর্ম, নৈতিকতা, কর্তব্য এবং আপদ ধর্ম কি, সদাচার কি, এইসব বিভিন্ন বিষয়ে ছোট 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 করে ব্যাখ্যা করবার চেষ্টা করেছি। আমার মূল যে প্রবন্ধটা, সেটা বেশ বড়, এখানে সময়ের খুবই সংকুল, সেই কারণে হয়তো সবটা পড়তে পারবো না। আমি বিশেষ করে জিস্ট গুলো বলে বলে যাচ্ছি, তাহলে সুবিধা হবে আশা করি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে কোনো একটা পয়েন্ট হ্যাঁ আপনি বলুন। আপনি কৌশিক, হ্যাঁ হ্যাঁ কৌশিক কেসে সবাই শুনছে। হ্যাঁ 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 হ্যাঁ, বিশেষ করে আপদকালে আমাদের নীতি ধর্ম কি হবে, এই বিষয়ে মতিলাল মহাভারতের আলোকে যে আলোচনা করেছেন। স্যার কিছু আগে একটা আলোচনা প্রসঙ্গে আমাকে উত্তর দিতে গিয়ে কৌশিক মণির ব্যাপারটা এনেছে, উপাখ্যানটা। সেখানেও কৌশিক মণির কাছে যে আপদকালটা উপস্থিত হয়েছিল, সেইটাকে কিভাবে ডিফেন্ড করা যায়, অর্থাৎ কৌশিক মণি যদি সত্যটা বলতো, হয়তো তার জীবন নাশ হতে পারতো ডাকাতের কাছে, কিন্তু সেখানে সেটা না করে সে এই যদি মিথ্যে কথা বলতো তাহলে তার জীবন নাশ হতো, কিন্তু সেটা না করে সে তার সত্য ধর্ম রক্ষা করবার জন্য ওইখানে সত্য বলেছে। এবং সেই সত্যটা একটা অসত্য, মানে
মিথ্যার থেকেও বড় হিসাবে দেখা গেছে, কারণ হচ্ছে সেইখানে নীতিগতভাবে তার সত্য কথা একজন মানুষের জীবনহানির কারণ হয়েছে। এইখানে যে আমরা আমাদের যে সাধারণ ধর্মবোধ বা নীতিবোধ যেটা আছে সেটা সময়ে সময়ে উত্তরণ ঘটতে হয়, সেইটা বিমল কৃষ্ণ মতিলাল বারবারই বলেছেন। বিশেষ করে ধর্মস্ব প্রবন্ধে যে নীতির নিগূঢ় যে নিয়ম সেগুলো ভেঙে মানুষকে উন্মুক্ত আকাশে স্বাধীনভাবে চিন্তা করবার কথাও তিনি বলেছেন, এবং নৈতিকতাকে তিনি যৌক্তিকতার সঙ্গে মিশিয়ে দেখবার কথা বলেছেন। যৌক্তিকতাহীন নৈতিকতা যদি কিছু এসে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটা একটা উচ্ছৃঙ্খল অবস্থায় আমাদেরকে নিয়ে যাবে, এইটা বিকে মতিলাল বারবারই বলেছেন। এই যে শ্রীকৃষ্ণ চরিত্রকে বিশ্লেষণ করতে গিয়ে মতিলাল দেখছে যে মহাভারতের যুদ্ধে বিশেষ করে যখন ভীষ্মকে পরাজিত করা যাচ্ছে না, সেই সময় শ্রীকৃষ্ণ প্রথমেই প্রতিজ্ঞা করেছিলেন যে যুদ্ধে অস্ত্র ধারণ করব না, কিন্তু ওই অবস্থায় শ্রীকৃষ্ণ ভীষ্মকে মারতে উদ্যত হলেন। অর্থাৎ তার যে প্রথম প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা তিনি ভাঙলেন এবং উচ্চতর মানবিক মূল্যবোধ বা নীতিবোধ স্থাপন করবার জন্য তিনি এই জায়গায় আপৎকালীন পরিস্থিতিতে তিনি তার অবস্থার পরিবর্তন করলেন। এই যে জায়গা, এছাড়াও ধরুন যেখানে অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন, হ্যাঁ 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 দৃষ্টান্ত তো অনেক আছে, কিন্তু আমার একটা কথা হচ্ছে এই জন্যই তো আমরা অহিংসাকে আগে রেখেছি, সত্যকে পরে রেখেছি। সত্য যদি অহিংসাশ্রিত না হয় তাহলে সেই ১৪ বছর তো আসলে আমাদের দিক থেকে আমরা ঠিক জায়গায় ঠিক রয়েছি, কারণ অহিংসা সত্য অস্ত্রীয় ব্রহ্মচর্য অপরিগ্রহ এখানে অহিংসাশ্রিত না হলে সত্য কিন্তু ঠিক আছে। তো সেই জায়গাটা একটু দেখো ভাই, এই আমাদের নতুন কিছু এই জায়গায় দেখা যায়নি, এই সাজেশনটা আমি রাখছি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। পিয়ালি শেঠ, হ্যাঁ আচ্ছা পিয়ালি শেঠ ম্যাডাম আছেন? আছি। হ্যাঁ, আপনি প্রেজেন্ট করতে পারেন। নমস্কার, আমি পিয়ালি শেঠ। আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছি। আমার আলোচনার বিষয়বস্তু গান্ধীজির দৃষ্টিতে শিক্ষা দর্শন। ভারতবর্ষের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তার অনন্য বুদ্ধিবৃত্তি ও দার্শনিক চিন্তাশৈলীর জন্য তাকে মহাত্মা নামেও চিহ্নিত করা হয়। এই মহান ব্যক্তিত্বের দৃষ্টিতে শিক্ষা দর্শন আমার আলোচনার মূল বিষয়বস্তু। শিক্ষা হলো এমন প্রত্যয় যা দর্শন প্রত্যয়টির সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। শিক্ষা আধিবিদ্যক, জ্ঞানতাত্ত্বিক, সামাজিক, রাজনৈতিক, নৈতিক সমস্যা সমাধানের অন্যতম উপায় রূপে বিবেচনা হতে পারে। প্রচলিত শিক্ষা দার্শনিকদের ন্যায় গান্ধীজি শিক্ষাকে উপায় হিসেবে বিবেচনা করছেন। গান্ধীজি নৈতিক দর্শনের প্রধান লক্ষ্যই হলো চরিত্র গঠন। এই চরিত্র গঠনের মূর্তায়ন সম্ভব হতে পারে সত্যবাদিতা, সহনশীলতা, বিনয়, ভালোবাসা ইত্যাদি মূল্যগুলিকে জীবনে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। এই মূল্যগুলি গান্ধীজি তার বুনিয়াদী শিক্ষার মাধ্যম দিয়ে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার সমাজ দর্শনের অন্যতম লক্ষ্য সরকার সমাজ গঠন। এই সরকার সমাজ গঠনে তার হস্তশিল্পের দ্বারা চালিত শিক্ষা ব্যবস্থা ছিল অন্যতম উপায়। তার রাজনৈতিক দর্শনের অন্তিম লক্ষ্য হলো পূর্ণ স্বরাজ। এইরূপ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে গান্ধীজি আত্মনির্ভর শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ তিনি হস্তশিল্পের দ্বারা চালিত শিক্ষার মাধ্যমে ব্যক্তিকে স্বাবলম্বী বা স্বাধীন করে তুলতে চেয়েছিলেন। সর্বোপরি ব্যক্তির আধিবিদ্যক লক্ষ্যটি তিনি আধ্যাত্মিক শিক্ষাদানের মাধ্যমে অর্জন করতে চেয়েছিলেন। গান্ধীজি প্রণীত বুনিয়াদী শিক্ষা ভাবনা হলো সামাজিক ন্যায় প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। গান্ধীজি শিক্ষার মাধ্যমে একটি সুশৃঙ্খল সমাজ গঠন করতে চেয়েছেন। তার ভিত্তি হলো ন্যায়পরায়ণতা। গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা
বৃত্তিমূলক দিকটার উপরে জোর দেন, যা প্রত্যক্ষভাবে শিক্ষার্থীর জীবিকা অর্জনের সাথে সম্পর্কিত, অর্থাৎ ব্যক্তির চাহিদা পূরণে এই শিক্ষা সমর্থ হবে। এইরূপ শিক্ষা প্রকৃতি হলো শিশু হস্তশিল্পের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। এর ফলে শিশু যেমন শিক্ষার ব্যয় নিজে নির্বাহ করতে পারবে, তেমনি ভবিষ্যতে জীবনে উপযোগীও হবে। গান্ধী তার বুনিয়াদী শিক্ষা ভাবনার হস্তশিল্পের মাধ্যমে শিক্ষাদান করতে চেয়েছিলেন। মূলত তার কুটির শিল্প। এই কুটির শিল্পের প্রতীক হলো চরকা। চরকাকে তিনি ভারতীয় আর্থসামাজিক অবস্থার ভিত্তি বলে মনে করেছিলেন। গান্ধীজি চিরাচরিত ভারতীয় ভিত্তিক কুটির শিল্পকে অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার মাধ্যমে এই শিল্পের প্রসার ঘটাতে চেয়েছেন। তাই তিনি শারীরিক শ্রমের মাধ্যমে শিক্ষাদানের নীতিতে বিশ্বাসী ছিলেন। তার বুনিয়াদী শিক্ষার মূল পাঠ্যক্রমই হলো হস্তশিল্প। এই হস্তশিল্পের অন্যতম লক্ষ্য হলো শিক্ষাকে স্বাবলম্বী করা, অর্থাৎ শিক্ষার ব্যয় রাষ্ট্র অথবা পিতামাতাকে বহন করতে হবে না। শিক্ষার ব্যয় শিক্ষার্থী নিজেই বহন করতে সক্ষম হবে। শিশু শিক্ষার সাথে সাথে উপার্জন করবে, যা শিশুকে স্বাবলম্বী ও আত্মনির্ভর করতে সাহায্য করবে। এই শিক্ষা ব্যবস্থা স্বাবলম্বী করার জন্য সমাজের সমস্ত স্তরের মানুষকে শিক্ষার আঙিনায় আনা সম্ভব হয়েছে। এমন অবস্থায় সমসুযোগের নীতিও কার্যকরী ভূমিকা পালন করেছে। গান্ধীজি হস্তশিল্প শিক্ষার মাধ্যমে শিক্ষাকে সমাজস্থ সকল মানুষের কাছে উন্মুক্ত করতে চেয়েছিলেন। এরূপ নতুন শিক্ষা ব্যবস্থা পদ্ধতির মাধ্যমে তিনি ভারতীয় সমাজ জীবনে সংস্কার সাধন করতে চেয়েছিলেন। এছাড়াও গান্ধীজি মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানে পরিপন্থী ছিলেন, কারণ তার মতে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের করলে শিক্ষা সাবলীল হয়। মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীর বিষয় যথার্থ বোধ গড়ে ওঠে। এছাড়া শিক্ষার্থীর মধ্যে মৌলিকতা বৃদ্ধি পায় এবং শিশুর মানসিক বিকাশ ও অগ্রগতি পায়। কমপ্লিট স্যার। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি এবারে। হ্যাঁ, এবার হ্যালো। স্যারের কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি না। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। অনিমেষ মন্ডল তো নয়, নূতন সিং আছেন? হ্যাঁ হ্যাঁ, আছি আছি আছি। হ্যাঁ, আপনি শুরু করে দিতে পারেন। আপনার ভিডিওটা অন করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নমস্কার সবাইকে, শুভ অপরাহ্ন। আমি নূতন সিং, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোজফি, দেশপ্রাণ মহাবিদ্যালয়। আমার আলোচনার বিষয় গান্ধিয়ান ফিলোজফি অ্যান্ড কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুস, এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস। যদিও বিষয়টি অনেকটাই ভাস্ট, আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। ভারতীয় ইতিহাসের পাতা উল্টালে আমরা জানতে পারি বিংশ শতকের একজন মহান জননেতা হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি ভারত তথা বিশ্ববাসীর কাছে মহাত্মা গান্ধী বা গান্ধীজি নামে সমধিক পরিচিত। গান্ধীজি ছিলেন অহিংস মতবাদ ও সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। অহিংস আন্দোলনের মাধ্যমে তিনি পুরো ভারতবর্ষকে করেছিলেন ঐক্যবদ্ধ, স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের চেতনাকে করেছিলেন জাগ্রত, আর সেই সাথে মানুষকে নিয়ে গিয়েছিলেন সত্য ও ন্যায়ের দিকে, গণতন্ত্র ও মানবতার দিকে। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের অন্যতম প্রেরণার উৎস ছিলেন গান্ধীজি। তিনি অহিংসা ও শান্তির দূত ছিলেন। রাষ্ট্রসংঘ বিশ্বে অহিংসা ও শান্তির বার্তা প্রচারে তার জন্মদিন আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে উদযাপন করে। মহাত্মা গান্ধীর জীবনাদর্শ শুধু ভারতবর্ষে নয়, গোটা বিশ্বে বহু নেতা গান্ধীজির ভাবধারায় প্রভাবিত ও অনুপ্রাণিত হয়েছিলেন, যেমন মার্টিন লুথার কিং জুনিয়র,
লেস ওয়ালেস, স্টিভ বিকো, নেলসন ম্যান্ডেলা, দলাই লামা প্রভৃতি। প্রকৃত অর্থে গান্ধীবাদ বলে সুনির্দিষ্ট কোনো মতবাদ নেই। গান্ধীজি তার সুদীর্ঘ কর্মজীবনে ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক, নৈতিক ও অর্থনৈতিক বিষয়ে যে স্বকীয় অভিমত প্রকাশ করেন কালক্রমে তা গান্ধীবাদ নামে চিহ্নিত হয়। গান্ধীবাদের সার কথা হলো আধ্যাত্মিক ও নৈতিক চেতনার উৎকর্ষ সাধন। গান্ধী দর্শনের এক প্রধান স্তম্ভ হলো অহিংসা তত্ত্ব। অহিংসা শব্দটির আবিধানিক অর্থ হলো সব রকম হিংসা থেকে বিরত থাকা, অর্থাৎ যে কোনো প্রকার হিংসাত্মক কার্যপ্রণালী থেকে নিজেকে প্রত্যাহার করাই হলো অহিংসা। গান্ধীজির মতে সত্য ও অহিংসা এক অখণ্ড আদর্শের প্রতিফলন মাত্র এবং একে অপরের সাথে এক অবিচ্ছেদ্য সম্পর্কে আবদ্ধ। সত্য হলো লক্ষ্য, যা প্রাপ্তির একমাত্র উপায় হলো অহিংসা। তাই গান্ধীজি অহিংসা মন্ত্রে দীক্ষিত হয়ে তার ধ্যানের ভারত বা রামরাজ্য প্রতিষ্ঠার কথা বলেছেন। ধ্যানের ভারত বা রামরাজ্য বলতে গান্ধী এমন একটি রাষ্ট্র ব্যবস্থার কথা বোঝাতে চেয়েছিলেন যার মধ্যে তৃণমূল স্তরে জনগণের ক্ষমতায়ন, সুযোগের সমতা, নৈতিক মূল্যবোধ, ন্যায় বিচার, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, জনগণের সহযোগিতামূলক অংশগ্রহণ এবং গণতান্ত্রিক স্বশাসন অন্তর্ভুক্ত। মহাত্মা গান্ধীর জীবন দর্শন থেকে আমরা আধুনিক সমাজের সমস্যা সমূহ যেমন অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার, দুর্নীতি, ধর্মান্ধতা, অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা প্রভৃতি সমস্যাগুলির সমাধান সূত্র খুঁজে পাই। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই, কারণ আমরা জানি গান্ধীজির সত্য ও অহিংসা প্রতি যে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব, যা সহিংস নীতির দ্বারা সম্ভব নয়। তাই গান্ধীজির জীবনাদর্শ বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। ভারতীয় দর্শন হলো একটি জীবনধারা ও চিন্তাধারা। ভারতীয় দর্শনের এই মূল তত্ত্বের অর্থবহ অভিব্যক্তি ঘটেছে মহাত্মা গান্ধীর জীবনধারায়। মহাত্মা গান্ধী তার জীবন দিয়ে ভারতীয় দর্শনের এই মূল কথার পরিকল্পনা ও প্রয়োগকে বাস্তবে প্রতিপন্ন করেছেন। অধ্যাপক দেবরাজ বালি তার মডার্ন ইন্ডিয়ান থট শীর্ষক গ্রন্থে এ বিষয়ে বলেছেন, হি ওয়াজ এ প্র্যাকটিক্যাল আইডিয়ালিস্ট সো টু স্পিক। গান্ধীজির সমগ্র চিন্তা ও কর্ম তার ধর্মীয় চিন্তা ও মানবতাবোধের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তাই তার রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারার অনুসন্ধানের ক্ষেত্রে প্রথমেই বেদ, ভগবদ্গীতা, বাইবেল, কোরআন প্রভৃতির কথা বলতে হয়। মহাত্মার মতাদর্শ ও দৃষ্টিভঙ্গিকে গীতার বাণী বিশেষভাবে প্রভাবিত করে ফলের আশা না করে কর্ম করে যাওয়ার শিক্ষা তিনি গীতা থেকে পেয়েছেন। গীতার বাণী জীবনের সমস্যা সংকুল অবস্থায় গান্ধীজিকে সহিষ্ণুতার শিক্ষা দিয়েছে। গীতার কর্মযোগ তাকে কর্মযুক্ত করেছে। তিনি খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের দ্বারাও বিশেষভাবে প্রভাবিত হয়েছেন সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে, যা তিনি প্রয়োগ করেছেন। Thank you. মানে আমাদের সমস্যাটা হচ্ছে মানে আপনি নিজে বলছেন মানে এক্সপেরিমেন্ট করেছেন, সত্য নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু আমরা গান্ধী নিয়ে আর পরীক্ষা নিরীক্ষা করলাম, ঠিক আছে? আমরা মানে ফিলোসফিক্যালি ওটাকে ভেরিফাই করতে চেষ্টা করা আমাদের দরকার, ঠিক আছে? অনেক পয়েন্ট রয়েছে বলার মধ্যে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে অল্প শুক্লা, আপনি আছেন? অল্প শুক্লা ম্যাডাম। হ্যাঁ স্যার। হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে। নমস্কার। Very good afternoon to everyone, respected chairperson, dignitaries, and all the faculty members of Banwarilal Bhalotia College. Myself, Alpa Shukla, Department of Philosophy, Women's College, Silchar. It is truly an honor to stand virtually before you and speak about New Buddhism and social justice, focusing on Dr. B.R. Ambedkar's ideology. Dr. B.R. Ambedkar's ideology, a revolutionary movement that redefined Buddhism as a tool for equality, dignity, and social reform. His vision of Navyana Buddhism, Neo Buddhism, was deeply intertwined with the pursuit of social justice. Dr. B.R. Ambedkar, the principal architect of India's constitution and a lifelong advocate for the rights of Dalits, saw religion not just as a matter of faith,
but as a means for social transformation. His critique of Hinduism's caste-based hierarchy led him to seek an alternative caste-based oppressed. This search ended with Buddhism, but not in its traditional form. Instead, he reinterpreted it, giving birth to Neo-Buddhism or Navayana, a rationalist and social justice-oriented version of Buddhism. Now the question comes out, why Buddhism? Ambedkar rejected Hinduism for its rigid caste system, which had historically marginalized Dalits. Unlike Hinduism, he found in Buddhism a philosophy rooted in equality, rational thought, and human dignity. On October 14, 1956, he and his followers converted to Buddhism in a historic event. This event marked on the birth of Neo-Buddhism or Navayana Buddhism, which reinterpreted Buddhist principles in the context of social justice. This Neo-Buddhism or Navayana Buddhism represents a new interpretation of Buddhism distinct from its traditional forms. The term Neo means new, indicating that this version of Buddhism is adapting to modern times, focusing on social justice, equality, and rationalism, rather than traditional Buddhist doctrines like karma and rebirth. Now, I would like to mention some key principles of Ambedkar's ideology on my topic. First, he pointed out equality. He rejected the caste-based discrimination present in Hindu society and promoted fraternity among all human beings. Ambedkar dismissed supernatural beliefs, means supernatural, and focused on logic and ethical. He always... Excuse me, ma'am. Yes, sir. Doipan sir wants to say something. Yes. Is sir audible to you? Actually, I'm not getting clear. Actually. There are so many areas to get clear, but I will request you to be clear in what is would be directly taken as new. In what sense it is new? That is my inquiry. And explain me and stop. Sir, the question is not clear to me. I have not heard properly. In what says Ambedkar students have been as new. In what sense new Buddhism? Am I audible? Actually, sir, according to Dr. B.R. Ambedkar, why he formulated Buddhism to New Buddhism, because New Buddhism, it is a modernized, socially engaged form of Buddhism, and which has been designed to address caste-based discrimination while using Buddhist principles for reformation of the New Buddhism. So basically, sir, am I audible? Yes, but instead of explaining it as practical Buddhism, why that is my question. Sir, you have no answer. You will think out, and we are stopping here. Thank you. Sir, I think there is very much network problem. I think that's why I'm also not getting properly means what sir is trying to ask me the question. Sir, whatever I'm speaking, I think it is audible to you, but from your side means the network is so much, I'm not getting it properly, sir. So shall I continue or I will stop? Hello? Yes?
Actually, I am not asking you to make it. স্যার আমি শুনতেই পাচ্ছি না স্যার, মানে এত ম্যাম স্যার যখন বলছেন আপনি তখন আপনার এটা অফ করে রাখুন, স্পিকারটা অফ করুন। ধন্যবাদ। আপনি এখানে বলছিলেন একটা আমার কোশ্চেন নয়, আপনি যেটা বললেন শিক্ষক কথাটা, আর এটি পেপার বেরিয়ে বলে আপনি বুঝতে বললেন না। হ্যাঁ, আমার ছাত্রী আমায় বলছিল হ্যাঁ, তো উনি হয়তো অহিংসা যাতে না হয় না সেই পথ দিয়েছিল, তাহলে বললেন যে সত্যের কথাই বলবেন, ঠিক না? হ্যাঁ, একটু আমি একটু আগে শুনেছি তখনই ও করেছি। এক্সট্রা আমাদের কি করতে পড়ানো এথিক্স এথিক্স আসলে আমরা বিনালাপিং নয়, তো ওই জন্য আমরা ভুলিয়ে ফেলছি যে সত্যি কোনটা কি নামটা বলুন। হ্যাঁ, আমার ডক্টর কাকুলি সরকার, অ্যাসোসিয়েট প্রফেসর বিভিন্ন। ও না, আমি একদম দর্শন আয়োজিত নৈনিকালী জাতীয় স্তরে আলোচনা চক্রে দ্বিতীয় দিন আমরা উপস্থিত হয়েছি এই আলোচনা চক্রে একেবারে অন্তিম রাউন্ডে। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন দেবরাজ স্যার এবং যুবরাজ। আমরা তাদের মূল্যবান বক্তব্য আশা করি ভবিষ্যতে আমরা আবার এই ধরনের এখন শংসাপত্র দিতে হবে। আমাদের সেমিনারটি অনলাইন এবং অফলাইন দুভাবে চলেছে। অধ্যয়নকারীরা এবং স্কলাররা যারা সরকারকে উপস্থিত থেকে তাদের গবেষণা পদ্ধতি পাঠাচ্ছেন, আমরা এখন একে একে তাদের সাথে ঢুকে দেব সংশোধন। শুনতে পেয়েছি আমি দেখে নিচ্ছি এক এক করে। আমি অধ্যক্ষ মহাশয় মহাশয়কে অনুরোধ করবো সামনে এগিয়ে আসার জন্য এবং দেওয়ার জন্য। দেখে নিচ্ছি নবনীতা মন্ডল। পিঙ্কি কুমারী। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আদিবাসী পরিবারের সুদীপ্ত দাস মহাশয়। সুদীপ পাহাড়, যাদের নাম ঘোষণা করা হয়েছে আপনারা একটু এগিয়ে আসুন। চামেলি শর্মা, শ্রবণ পুরোহিত, ডক্টর দেবাশিস মন্ডল, চামেলি শর্মা। আমি স্যারকে মঞ্চ রাখার জন্য বলছি, অনুরোধ করছি হিমালয় স্যারকে এগিয়ে আসার জন্য। এবং আমরা খুব রয়েছে মাঝে মাঝে গেলে মাঝে মাঝে গেলেও রয়েছে।
সুমিত মাহাতো, পিঙ্কি কুমারী, এবার আমি দেবরাজ স্যারকে ডেকে নিচ্ছি। পিঙ্কি কুমারী, পাপড়ি চক্রবর্তী, ডক্টর অর্ণব গাঙ্গুলি, Arnav the certificate. Arnav the certificate. সুরেশ ঘোষ, সুস্মিতা ঘোষ, Oh, which am I? পরিচিতা মণ্ডল, আমি অনুরোধ করছি আমাদের আজকের বক্তা দীপায়ন স্যারকে মঞ্চে আসার জন্য। ওনার হাতে সংশোধন করে আমাদের অধ্যক্ষ আসেন। ঠিক আছে, আবার দেখা হবে আপনাদের কলেজে। মানে আমি বহু নাম সিটিডিসির আগে থেকেই শুনেছি, সেই কথাটা বেশি আশা হয়, এই আশা হয়। অনলাইনে একটা করেছিলাম, অনলাইনে একটা সময় তো খুব দিয়েছি, সেই সবাই অসুস্থ, তো সেই জন্য অসুস্থ করার এবার ডেকে দিচ্ছি দেবরাজ স্যারকে, সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের অধ্যক্ষ মহাশয়। যারা শংসাপত্র পাঠ করেছে ডক্টর শিবপ্রসাদ চৌধুরী, ডক্টর সুচন্দ্রা নিয়োগী, রণজিৎ মন্ডল, ডক্টর পাকুলি মিত্র। আমি অনেক স্যারকে অনুরোধ করছি, অনেক স্যারকে অনুরোধ করছি। কি কম হয়ে গেল, আমার ম্যাডাম, ম্যাডামকে দিচ্ছি, ম্যাডামকে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। আমারই ম্যাডাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন ম্যাডাম, সরকার যখন এই স্টুডেন্ট ছিল আপনি ম্যাডাম ছিলেন। রাহুল প্রামাণিক, সেটা কে দিল ওটা পাওয়া গেছে স্যার, ভালো হতো। ঠিক আছে পরে দিচ্ছি। অনিমেষ সরকার, রাহুল বর্মন কি আমি ডক্টর অর্ণব গাঙ্গুলিকে অনুরোধ করছি এগিয়ে আসুন। অনিমেষ, এটা আমি দিতে পারি। অনিমেষ টু অনিমেষ। তাপসী দেব,
সকলে সার্টিফিকেট পেয়েছেন যারা সবার উপরে উপস্থিত আছেন? আর বাকি আছে কি ডিউটি কর্মকারকে বলেছি মঞ্চে এসে সার্টিফিকেটটা দিতে। নামটা আপনার যারা শংসাপত্র সংগ্রহ করলেন তারা একটু কাইন্ডলি এসে এখানে সই করে দিয়ে যাচ্ছেন। অনিমেষ সরকার আর কেউ আছে যা সার্টিফিকেট পাননি? ডক্টর ডিউটি কর্মকারকে বলেছি সার্টিফিকেট দিতে। শংসাপত্র কারণ বাকি আছে? ফর্মালি ক্লোজ করে দাও, ফর্মালি ক্লোজ করো। শেষ উপস্থিত হয়েছে। এবার আমরা ধন্যবাদ জ্ঞাপনের জন্য মঞ্চ থেকে দেব ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমরা মঞ্চ থেকে দিচ্ছি সেমিনারে কনফারেন্স প্রসেনজিৎ স্যারকে। নমস্কার। সেমিনার বিষয়ে আমি ক্ষমা প্রার্থী চেয়েছি, কারণ মানুষ কোনো কাজ করতে গেলে তার কিছু প্রতিবন্ধী থাকে, হয়তো সেই প্রতিবন্ধীগুলি এখানে রয়ে গেছে। তো এই সেমিনারে আয়োজন করতে গিয়ে আমি আমার স্যার যিনি রয়েছেন তিনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, তিনি প্রফেসর কৃপান ঘটনান। তারপর আমি সেটা গ্রহণ করি এবং ভাবি যে আমাদের ডিপার্টমেন্টে শিক্ষা করা একটা দরকার। তো সেই বিষয়ে আমাদের বিভাগীয় প্রধান সুস্মিতা ম্যামকে আমি বলি যে ম্যাম আমরা একটা সেমিনার করতে চাইছি এবং সেমিনার করতে গেলে তো একটা ফান্ড দরকার, আমরা তাদের আইসিপিআর এর কাছে অ্যাপ্লাই করি। তারপর আমি আমাদের সরকারি প্রিন্সিপাল তিনি খুব ব্যস্ত আছেন, তিনি এখন হয়তো চলছেন, তো ওনাকে দিয়ে আমি প্রপোজালটা দিই যে স্যার আমরা একটা সেমিনার আয়োজন করতে চাইছি এবং আমরা ফান্ডের জন্য অ্যাপ্লাই করেছি। তো যথারীতি আমরা দেখি যে সেই ফান্ডের জন্য যে সমস্ত অফিসিয়াল কাজকর্ম দরকার সেগুলি করার জন্য বিশেষত আমাদের ক্লারিক্যাল পোস্টে রয়েছে আমি এবং বার্সার স্যার পরিমল স্যার এরা বিশেষভাবে আমাকে খুব সহযোগিতা করেছে। মানে লাস্টে হয়ে যাচ্ছে সেই সময় আমি আইসিপিআর কাছে অ্যাপ্লাই করি। তারপর যথারীতি অ্যাপ্লাই করার পর আমি সেই ফান্ড পাই এবং আমি যেসব রিসার্চ পার্সনদেরকে আমি ইনভাইট করেছিলাম এনারা আমাকে সহযোগিতা করেছেন। আমাদের সঙ্গেও স্যার টিচার স্যার আমাকে প্রতিটা মুহূর্তে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং আমাকে গাইডলাইন করেছেন। আর একজনের কথা না বলতেই নয়, যিনি আমার অ্যাকচুয়ালি যেটা বলা যায় হয় অনিরুদ্ধ চক্রবর্তী, উনি আজকে আসার কথা ছিলেন, উনি আসতে পারেননি কারণ হলো তিনি খুব আমাকে গাইডলাইন করেছেন এবং আমাকে সহযোগিতা করেছেন। তারপর আমরা দেখবো যে আমাদের কলেজে এই সেমিনারটা অর্গানাইজ করতে গেলে অনেকের পরিশ্রম রয়েছে। সেখানে আমাদের সামনে যার দুজন আছে বর্মক স্যার এবং অনিমেষ স্যার, এরা টেকনিক্যাল বিষয়ে যথাযথ সহযোগিতা দিচ্ছেন এবং আমাদের বিউটি ম্যাম, আমাদের অভিজিৎ
স্যার এরা সকলেই আমাকে সহযোগিতা করছে এবং আমাদের আমি অনেকের নাম হয়তো এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু আমাকে সকলেই সহযোগিতা করেছে এবং আমাদের ডিপার্টমেন্টের যে আমাদের কলিগরা রয়েছেন তারা টুকুর ম্যাম, আমাদের দীপ স্যার, তারপরে আমাদের সাউলি ম্যাম এবং তারা বিশেষ অসুবিধার কারণে সেমিনারে উপস্থিত হতে পারেননি, তো ওনারাও আমাকে খুব সহযোগিতা করেছেন এবং আমাকে গাইডলাইন করেছেন। আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, কারণ আমাদের শ্রদ্ধেয় স্যার উনি এখান থেকে চলে যাবেন বা আগামী দিনে একটা সেমিনার আছে বলবেন বক্তা হিসাবে। তো আমি ওই জন্যই তাড়াতাড়ি করছি এবং সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আর সর্বোপরি যাদের আপনাদের সেমিনারটা আমি অর্গানাইজ করতে পারবো না সেটা হচ্ছে আমাদের বিবেদিতা রয়েছে, তারপরে আমাদের সুকুমার, তার রয়েছে আরো শিক্ষার্থীরা কোর্স শিক্ষা সবগুলি আমাদের এই কোর্স শিখিয়ে আরো আমি ধন্যবাদ জানাই এবং আমি সকলকেই ধন্যবাদ জানাই এই সেমিনারটা অর্গানাইজ করার ক্ষেত্রে তাদের প্রচুর সহযোগিতা এবং তাদের প্রশ্ন রয়েছে। ধন্যবাদ দিয়ে আমি কথাটা শেষ করবো না, কৃতজ্ঞতা জানাই কারণ তারা না থাকলে আমরা এই সেমিনারটা আমাদের ডিপার্টমেন্ট থেকে এই সেমিনারটা তো আমি আর বিদ্যার্থী বলবো না, সকলেই ভালো থাকবেন এবং যে সুপ্রিয় স্যার এবং দেবরাজ স্যার তাদেরকে বলছি যে আমরা যদি পরবর্তীতে আবার সেমিনার অর্গানাইজ করি তখন আপনাদের আমি চাই আমাদের গভর্নমেন্ট চাই আমাদের কলেজের বাংলার ভাষা কলেজ চাই এবং স্যার আজকে বক্তৃতা সামনে দিয়েছেন, স্যারও অসাধারণ বক্তৃতা দিয়েছেন, কোনো তুলনায় হয়তো আপনারা যারা শুনেছেন তারা বলতেই পারবেন যে কত সুন্দর দিয়েছেন। আমি আর আমার বলার অভিজ্ঞতা আমাকে সকলকে ভালো থাকবেন, আবার দেখা হবে এই বলে আমি শেষ করছি। ঠিক আছে